That's right. The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং কয়েকটা দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। আমি সবসময় ওয়েদারের একটা কথা বলি, কারণ ওয়েদারের সাথে ভূত এফএমের মানে ভালো লাগা বা ভূত এফএম জমে ওঠার একটা বিরাট ব্যাপার রয়েছে। কিন্তু গরমের শুরু এবং বসন্তের একদম শেষ কয়েকটা দিন, এবং এর মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি। সুতরাং ঠিক গরমের শুরুটাও গরমের মতো হচ্ছে না, বেশ ঠান্ডা ঠান্ডাই একটা ওয়েদার আজকে। এবং একটু আগেও গুড়ি বৃষ্টি হচ্ছিল ঢাকায়। আমি জানি না অন্য সব জায়গায় কি অবস্থা, এবং আমি আশা করছি যে এরকম সুন্দর একটা মুহূর্তে আপনাদের সবার কাছে ভূত এফএমটা অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি আনন্দ দেবে আমাদের আজকের এই এপিসোডটি। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে কিভাবে করবেন। যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে দেখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, অর্থাৎ ইমেইল করে যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর যদি আমাদেরকে আপনারা দেশের বাইরে যারা রয়েছেন তারা ঘটনা পাঠাতে চান, তাহলে সরাসরি ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি চাইবো যদি আপনারা চান যে আপনার ঘটনাটি, যেমন আমরা লাস্ট ইয়ারে নভেম্বরের পরে বেশ কিছু ভালো ভালো অডিও ক্লিপ পেয়েছিলাম, এবং সেই ক্লিপগুলো মানে কি বলবো যে অনেক 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 চমৎকার কিছু ক্লিপ পেয়েছিলাম। সেই রকম ক্লিপগুলো যদি আপনারাও পাঠান আমাদেরকে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ক্লিপগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং সেই সাথে একটা স্ক্রিপ্টও পাঠিয়ে দিবেন। মানে আপনার যে ঘটনা, সেই ঘটনার লিখিত একটা কিছু পাঠিয়ে দিবেন। তাহলে চান্স থাকবে যে বর্ষসেরা ঘটনা নিয়ে প্রতি ফেব্রুয়ারিতে ভূত এফএমের যে বই আসে বইমেলায়, সেই বইয়ে আপনার ঘটনাটি হয়তো স্থান করে নিতে পারে। যাই হোক, আপনারা যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। একটা কথা শুরুতেই জানাতে চাই, সেটা হচ্ছে ভূত এফএম অনেক দিন হয়ে গেল, এবং আমি জানি যে আপনারা মাঝে মাঝে, আমি সেদিন রাস্তায় একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল, তিনি বলছিলেন কিছু আমাদের এখানে অতিথির কথা, যারা আসেন তাদের ঘটনা খুব ভালো লাগে। কিছু মানুষের নাম বলেছেন, আমি নামগুলো বলছি না। আপনি মানে কি বলবো যে আমার এছাড়াও ইমেইলে আপনাদের অনেক সাজেশন থাকে। আমি লাস্ট উইকেও অনেকগুলো সাজেশন পেয়েছি এরকম, সেগুলো আমি খুব গুরুত্বের সাথেই দেখছি। ফেসবুকে আপনারা জানান। তো আমি চাচ্ছি যে এখন যদি আপনারা একটু জানাতেন যে কোন কোন অতিথির ঘটনা আপনাদের সবচাইতে বেশি ভালো লাগে, এবং তাদেরকে আরও একবার নিয়ে আসা যায়। ব্যাপারটা হবে এরকম যে আপনি যদি এখন লেখেন আর আমি যদি অন এয়ারে এটা পড়ি যে অমুক অতিথির ঘটনা আপনার ভালো লাগে, সেই অতিথিকে নিয়ে আসাটা হয়তো তার জন্য অনেক আনন্দের হবে, তাই না? মানে যিনি আসবেন তার জন্য অনেক আনন্দের হবে যে আপনারা চাইছেন বলে তিনি আসবেন। যাই হোক, বৃষ্টি পড়ছে, অনেকে হয়তো বাইরে রয়েছেন। এই মুহূর্তে আমার কেন যেন মনে হচ্ছে যে একটা ঘটনা এমন কিছু দিয়ে শুরু করা যেতে পারে যে ঘটনাটা সত্যিই ওয়েদারে অনেক বেশি ভালো লাগবে। অন দ্যাট নোট, আমি যে ঘটনাটা এখন আমাদের প্রথম অতিথিকে প্রেজেন্ট করতে বলবো সেটি হচ্ছে একটা অ্যাম্বুলেন্সের ঘটনা, রাইট? একটা ভৌতিক অ্যাম্বুলেন্স। উনি বলছেন অ্যাম্বুলেন্সটাই হন্টেড, ওনার কথা অনুযায়ী অ্যাম্বুলেন্সটাই হন্টেড। তো আমরা শুনবো তার কাছে সেই ঘটনাটি। এবং এই আপনার নামটা একটু প্লিজ বলবেন। হ্যালো লিসেনার, আমি জয়, আপনি ধানমন্ডি থেকে এসেছেন। আপনার যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু জায়গাটা বলেন, যে কোথায় এই ঘটনাটা ঘটেছিল। এটা ঘটেছিল হচ্ছে চিটাগাংয়ের সীতাকুণ্ডতে। আমরা চলে যাই ঘটনায়। শিওর। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে একটি ভৌতিক অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে। আর এই ঘটনার সাথে জড়িয়ে আছে একটি ছেলের মর্মান্তিক মৃত্যু। তো সরাসরি ঘটনা চলে যাচ্ছে রাসেল ভাই। জি প্লিজ। আমি বেশ কিছুদিন আগে চিটাগাং গিয়েছিলাম। তো চিটাগাংয়ে যে বাসাতে উঠেছিলাম সেখানে যে বড় ভাই ছিল আর কি। তো বড় ভাই আমার সাথে ঘটনাটি শেয়ার করে। ঘটনাটি হচ্ছে তাদের ফ্যামিলি রিলেটেড আর কি। তো আমি তার বাসাতে না বলে আমার বাসাতে বলছি, যেন লিসেনাররা বুঝতে পারে আর কি। তো যাই হোক,
তো তারা ছিল ফ্যামিলিতে 3 ভাই, আর তার বাবা আর মা আর কি। তো তার মানে সে আর তার মাঝেরও ভাই আর কি, সে আর তার মানে মেজো ভাই আর কি, তার বাবার কাছে সবসময় ব্যস্ত থাকতো আর কি। তার বাবার অনেক বড় ব্যবসা ছিল আর কি, আড়তে। আচ্ছা। তো ব্যস্ত থাকার ওই এলাকাতেই ছিল? হ্যাঁ, ব্যস্ত থাকতো। আর হচ্ছে তার যে ছোট ভাইটি ছিল, সে সবেমাত্র এইচএসসি এক্সাম দিয়েছে। সে তার মার সাথেই বাসাতে থাকতো এবং ছোটখাটো ওর কাছে হেল্প করতো। আর ছেলেটি ছিল খুবই ভালো, মানে বাইরে তেমন একটা বের হতো না, সবসময় বাসাতেই থাকতো প্রয়োজন ছাড়া আর কি। আর তাদের ফ্যামিলির একটা ওয়েল রেপুটেশন ছিল আর কি আচ্ছা এলাকাতে। তো এমনই চলছিল। তো রাসেল ভাই হঠাৎ একদিন কোনো কারণ ছাড়াই সে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। তো ফ্যামিলি চিন্তা করে যে তারা প্রাথমিক অবস্থায় বাসাতেই হয়তো চিকিৎসা করাবে, হয়তো সুস্থ হয়ে যাবে। কিন্তু আসলে রাসেল ভাই দেখা যায় যে ছেলেটির অবস্থা আরো আগের থেকে খারাপের দিকে যেতে থাকে, ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তো আচ্ছা। তারা করে যে তার বাবা কি করে, ডক্টর নিয়ে আসে বাসাতে। তো ডক্টর চিকিৎসা করায়, চিকিৎসা করার পর ডক্টর বলে যে আপনার ছেলেকে হসপিটাল নিয়ে চলেন, হয়তো সেখানে গেলে ও ভালো টেক কেয়ার পাবে। তো তার মা চিন্তা করে যে একটা আদরের ছেলে, সে কি করে বাইরে যাবে বা কিভাবে থাকবে বা কি করে খাবে। তো তার মা বলে যে দরকার নেই, সে বাসাতেই থাকুক, দেখি বাসাতে কিছু করা যায় কিনা, দরকার হলে ডক্টর বাসাতে নিয়ে আসবো, বাসায় চিকিৎসা হবে। তো এর মাঝখানে আবার একদিন কবিরাজ আসে। কবিরাজ এসে তাকে মানে ছেলেটিকে দেখেই বলে দেয় যে এই ছেলের উপর খুব খারাপ একটা কিছু ভর করেছে এবং যা মানে জিন জাতীয় আর কি, যেটা মানে যাওয়ার সময় হয়তো এই ছেলেকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছে আর কি, বা আপনাদের ফ্যামিলির কোনো বড় একটা ক্ষতি করবে আর কি। তো তার বা আসলে খুবই চিন্তিত হয়ে পড়ে যে এটা কি বলছে। তো তার বাবা আবার একটু আধুনিক টাইপের লোক ছিল, যার কারণে তিনি এগুলো বিশ্বাস করতেন না আর কি, আমলে নেননি। তো তিনি ওই ডক্টরের চিকিৎসাতে বিশ্বাসী ছিলেন আর কি। তো এমন কিছুদিন চলতে থাকে। তো ছেলেটি সুস্থ হয়, আবার ভালো হয়, সুস্থ হয়, আবার ভালো হয়, এভাবে চলতে থাকে। তো একদিনের ঘটনা রাসেল ভাই, তো সেদিন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, আর ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল সারাদিনই। তো সন্ধ্যার দিকে ছেলেটি কোনো কারণ ছাড়াই খুবই অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয় যে চোখ বড় বড় করে লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। তো তার বাসার সবাই ভয় পেয়ে যায়। তো ছেলেটি বিছানাতেই থাকে। তো তাকে ঘিরে তার ফ্যামিলির লোকজন থাকে আর কি। তো তার বাবা চিন্তা করে যে আসলে এভাবে রাখা সম্ভব না, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো রাসেল ভাই আসলে তখন বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল আর আকাশ কাঁপিয়ে বাজ পড়ছিল আর কি। তো সেই অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো কি করে যে তার বাবা হসপিটালে ফোন করে যে একটা অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। তো হসপিটাল থেকে কনফার্ম করা হয় যে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। তো রাসেল ভাই এখানে একটু অবাক করার বিষয় হচ্ছে কি এই যে 2 মিনিটের মাথায় মানে বাসার গেটে অ্যাম্বুলেন্স এসে হাজির হয়। আচ্ছা। তো বাসার সবাই আসলে খুবই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কিভাবে আসলো। কারণ বাসা থেকে যদি মাপ করা হয় যে আপনার হসপিটালের দূরত্ব হবে মিনিমাম 8 থেকে 9 মাইল দূরে, আর যদি আরো দ্রুতই আসে তাহলেও সময় লাগবে, কারণ বাসাতে আসতে হলে পেরোতে হবে অনেক আগাবাগা পথ, উঁচু নিচু পথ। তো যাই হোক, তারা এত কিছু চিন্তা না করে তো তারা সবাই মিলে বৃষ্টির মধ্যে ধরাধরি করে তো ছেলেটিকে অ্যাম্বুলেন্সে তোলে এবং অ্যাম্বুলেন্সটি এবং মানে তার বাবা বলে যে ড্রাইভারকে বলে যে আপনি চলেন, ঠিক আছে, মানে তাড়াতাড়ি চলেন আর কি। তো তাদের ড্রাইভারের মানে এতই তারা রোগী কিনে ব্যস্ত ছিল যে তারা ড্রাইভারের চেহারা বা ফেস এমন কিছুই মানে তখন খেয়াল করেনি আসলে। তো তাদের ভিতরে একটা চিন্তা ছিল যে অ্যাম্বুলেন্স একজন বসে আছে, তিনি হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এতটুকুই। তো অ্যাম্বুলেন্স চলছিল। তো তাদের কাছে মনে হলো যে অ্যাম্বুলেন্সটি খুবই মানে দ্রুত চলছে এবং সমান গতিতে চলছে। তো তাদের রাস্তায় কিন্তু আর আঁকা বাঁকা অনেক উঁচু নিচু পথ ছিল, যার কারণে অ্যাম্বুলেন্স কিন্তু রাসেল ভাই জাম্প করার কথা আর কি বারে বারে, কিন্তু আসলে এমন কোনো মানে একে বেঁকে যাওয়ার কথা, কোনো সময় স্লো করার কথা, কোনো সময় লাফানোর কথা, বাম্প হওয়ার কথা, সেরকম কিছু হচ্ছিল না। এমন কিছু হচ্ছিল না। তো রাসেল ভাই তো এভাবে চলছিল। তো তারা রোগীকে নিয়ে আসলে ব্যস্ত ছিল। তো একটা সময় কি হয় রাসেল ভাই, রোগীর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো রোগীর মুখ থেকে ব্লিডিং হতে থাকে, রক্ত বের হতে থাকে আর কি, কারণ ছাড়াই। তো আসলে তারা খুবই ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে। হ্যাঁ, আর চোখ বড় বড় করে শ্বাস নিতে থাকে। তো তারা কি করে যে তারা খুবই ভয় পায় এবং তারা ড্রাইভারকে বলবে যে ড্রাইভার আরো তাড়াতাড়ি চালান। এই ভেবে যখন তারা দুজনেই একসাথে ড্রাইভারের দিকে তাকায়,
তো তারা খুবই ভয় পায়, কারণ তারা দেখে যে সিটে কোনো ড্রাইভার নেই। আচ্ছা। সিটে কোনো ড্রাইভার নেই এবং অ্যাম্বুলেন্সটি একা একাই চলছে। তারা একসাথে আসলে চিৎকার করে ওঠে, এটা কি করে সম্ভব, হাউ ইজ দ্যাট পসিবল। তো যাই হোক, তারা রোগীর দিকেও আসলে রোগীর অবস্থাও খারাপ, এদিকে আবার এদিক দিয়ে অ্যাম্বুলেন্সটি একা একা চলছে, সেটা কি করে সম্ভব। হ্যাঁ, কোনো ড্রাইভার নেই, এটা কিভাবে হয় আর কি। তো যাই হোক, এভাবে চলছিল। তো তার ছেলেটির অবস্থা খুবই খারাপ হতে দেখে তার আসলে বুঝতে পারে না কি করবে। তো তার বাবা কি করে, একটু সাহস করে মানে ড্রাইভারের সিটে যাওয়ার চেষ্টা করে, দেখে মানে অ্যাম্বুলেন্সটা হ্যান্ডেল করতে পারে কিনা। তো কোনো একটা অদৃশ্য শক্তি তার বাবাকে এমন জোরে হিট করে, সে মানে ধাক্কাকে পেছনে গিয়ে পড়ে এবং সে আসলে খুবই মানে যাই হোক। তো তারপর এভাবে বসে থাকে, তো পিছনে গিয়ে পড়ে আর কি। তো এইভাবে অনেকক্ষণ চলতে থাকে। তো তাদের কাছে একটা সময় পরে মনে হয় যে অ্যাম্বুলেন্সটা আর মানে রাস্তার উপরে নেই, সেটা ভাসমান অবস্থায় চলছে এবং খুব দ্রুত চলছে। তো তারা আসলে খুবই বিষয়টা নিয়ে খুবই ভয় পেয়ে যায়। আর এদিক দিয়ে তার মানে ছেলের অবস্থা আরো খারাপ হতে থাকে, মানে খুবই রক্ত বের হতে থাকে, আর জামা কাপড়, শরীরে যে কাপড় থাকে সেগুলো আর কি ভিজে যায় আর কি। তো তার বাবা আসলে খুবই অবস্থা যে তার ছেলে এটা কি হচ্ছে। তো তখন সে মানে পায়ে কেঁদে ফেলে এবং বলে যে আপনি যেই হন বা যাই করছেন, আমাদের ক্ষতি করবেন না, আমার ছেলেকে বাঁচতে দিন, আমাদের হসপিটালে পৌঁছে দিন, আল্লাহর দোহাই লাগে। তো এটা বলার পর অ্যাম্বুলেন্সটা আসলে রাসেল ভাই, তারা অ্যাম্বুলেন্সের ভিতরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। তো কানের কাছে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং অ্যাম্বুলেন্সটি মাটিতে পড়ার পরে কয়েকবার খুব জোরে ঝাঁকানি দিয়ে পুরো স্টপ, সব শুনশান। তখন তারা খুব দ্রুত মানে অ্যাম্বুলেন্স থেকে বের হয় এবং রোগীকে, তার ছেলেটিকে বাবা কাঁধে করে নিয়ে মানে রাস্তার দিকে, হসপিটালের দিকে যেতে থাকে আর কি। তো একটা সময় পর তারা আসলে তাদের পরিচিত হসপিটালটা খুঁজে পায়, আর তখন ছেলেটির অবস্থা আসলে প্রায় মৃত প্রায় বলতে গেলে, চোখ বন্ধ ছিল। তো দুঃখের বিষয় হচ্ছে কি রাসেল ভাই, তো হসপিটালে যখন নিয়ে যায় তখন ডক্টররা সব দেখে বলে যে আসলে সে মারা গেছে আর কি, তাকে মৃত ঘোষণা করে। এবং ডক্টররা আরো জানায় যে তার পরীক্ষা নিরীক্ষা করে আরো জানায় যে তার শরীরে যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ছিল, অর্থাৎ কিডনি, লিভার, এগুলো নেই, এগুলো আসলে ভিতর থেকে ছিঁড়ে ফেলা হয়েছে বা কোনোভাবে নিয়ে যাওয়া হয়েছে আর কি। আর তো যাই হোক, আর একটা বিষয় জানা যায় যে তারা আসলে হসপিটাল থেকে কোনো অ্যাম্বুলেন্স পাঠানো হয়নি সেদিন, বৃষ্টির জন্য তারা পাঠাতে পারেনি। তো এই বিষয়টা জানাজানি হলে আশেপাশের লোকজন তো অ্যাম্বুলেন্সটি খোঁজার জন্য যায়, কিন্তু অ্যাম্বুলেন্সটি আসলে কোথাও খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে। তো তাদের এই ঘটনার পর থেকে আসলে তাদের ফ্যামিলিটি মানে খুবই ভেঙে পড়ে আর কি, আর্থিকভাবেও তাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়। এই আপনার ঘটনা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে পরবর্তীতে যে ঘটনাগুলো হবে সেই ঘটনাগুলো আমি এত কিছু জানি না যেহেতু এটা বাংলাদেশের বাইরে থেকে এসছে, বাট আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ঘটনা আপনাদেরও জানা আছে কিনা। লিখছেন, হ্যালো রাসেল ভাই, জানি ভালো আছেন কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি কুনাল নন্দী ফ্রম ইন্ডিয়া, কলকাতা। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা 1 বছর আগে আমার নিজের সাথে ঘটেছে। সেদিন আমার দাদার কলেজে একটা প্রোগ্রাম ছিল, তাই দাদার সাথে আমিও কলেজে যাই। প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় রাত 9টা বাজে, আর দাদার কলেজ থেকে আমাদের বাড়ি আসার সময় ইজি ওয়ে হলো মেট্রো, তাই আমরা লাস্ট মেট্রোটা ধরার আশায় তাড়াতাড়ি মেট্রো স্টেশনে পৌঁছালাম। কলকাতার ফেমাস রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, নাম প্রকাশে, আচ্ছা আমি ওখানে কিন্তু গিয়েছি, ওকে আমি ওখানে গিয়েছি এবং মেট্রোতে চড়েওছি ওখানে গিয়ে। আচ্ছা, তিনি নাম প্রকাশে দ্বিধা বোধ করলাম না, কারণ এই স্টেশনটি অনেক কারণে ফেমাস। তার মধ্যে অন্যতম কিছু কারণ হলো এটি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসের মধ্যে একটি। আমি আবারও বলছি, যা তিনি লিখেছেন কুনাল নন্দী, আমি তাই পড়ছি। কলকাতার 70% মানে কি বলবো সুইসাইড এইখানে ঘটে। এবং এবারের ঘটনায় ফেরা যাক। স্টেশনে পৌঁছে দেখলাম স্টেশন একদম ফাঁকা, শুধু হাতে গোনা 5-6 জন লোক আছে এবং ট্রেন আসতে তখনও মোটামুটি 2-3 মিনিট বাকি ছিল। আমরা ওয়েট করছিলাম, হঠাৎ অন্ধকার সুড়ঙ্গ থেকে এক
এক ছোটা আলো দেখলাম এবং বুঝলাম যে ট্রেন আসছে। ঠিক সেই সময় আমার পায়ের কাছে লাইনে আমি কালো ধোঁয়ার মতো ঝাপসা মানুষের আকৃতির কিছু একটা দেখলাম, যে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। এবং আমার দাদা আমার হাতটা কেন জানি না খুব জোরে চেপে ধরলো, জানি না কেন। কয়েক মুহূর্তের মধ্যেই সামনে ট্রেন এসে দাঁড়ালো ও আমরা উঠে পড়লাম। আমাদের পেছনেই এক ভদ্র মহিলা দাঁড়িয়েছিলেন, তিনিও আমাদের পেছন পেছন উঠলেন। ভেবেছিলাম ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, বাট না। ট্রেনে উঠে দেখলাম এসির মধ্যেও দাদা ঘামছেন এন্ড থরথর করে কাঁপছেন। বুঝলাম ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আমাদের পেছন থেকে সেই মহিলা আমাকে সে জিজ্ঞেস করলেন, তোমরা কি ট্রেন আসার ঠিক আগে লাইনে কাউকে দেখেছো? ওনার মুখে একটা অদ্ভুত ভয়ের ছাপ দেখা যাচ্ছিল, ঠিক দাদার মতোই। ওনার মতে উনি ঠিক সেই সময় লাইনে একটা ছেলে দেখেছিলেন, যেই সময় আমিও ওই ছায়াটিকে দেখেছিলাম। বাট আমি ওনাকে এই ব্যাপারে কিছু বললাম না। বুঝলাম দাদাও কিছু একটা দেখেছেন। পুরো ব্যাপারটা বুঝতে পারায় আমি ওকে আর কিছু জিজ্ঞেস করিনি। এই ব্যাপারে আমরা আর কোনো দিনও কথা বলিনি। ঘটনাটা খুব একটা ভয়ের না হলেও 100% সত্য, যা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। ভূত এফএমের অনেক পুরনো শ্রোতা হলেও আমার প্রথম পাঠানো ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আমি ঘটনাটা পড়লাম তার একটা কারণ হচ্ছে যে এরকম একটা জনবহুল একটা জায়গায়, যেখানে অনেক সেখানে তখন হয়তো অনেক রাত হয়ে গেছিল, অনেক মানুষ ছিল না, কিন্তু দুই ভাই ছিলেন তারা এবং একজন অপরিচিত বৃদ্ধা ছিলেন। তারা সবাই একটা জিনিস দেখলেন, এটা কিভাবে হতে পারে, এবং তারা সবাই একই জিনিস দেখেছেন এবং সবাই দেখে ভয় পেয়েছেন এবং প্রত্যেকের কাছেই এই ব্যাপারটা যথেষ্ট পরিমাণে অস্বাভাবিক লেগেছে। এইটার কোনো ব্যাখ্যা কি আসলে হয়? এরকম আমরা কেন দেখি? উনি বলছেন যে এখানে আত্মহত্যার ঘটনা ঘটেছে বা এরকম কিছু একটা। কে ছিল এই ছেলেটি আমরা কিন্তু জানি না। আমাদের কাছে আজকে এরকম বেশ কিছু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আপনি যদি আপনার নিজের জীবনের সাথে মেলাতে চান তাহলে আসলেই অনেক 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 ভয়ঙ্কর লাগবে প্রত্যেকটি ব্যাপার। যাই হোক, আমরা সেই সমস্ত ঘটনা নিয়ে ফিরে আসবো, আমাদের অতিথিদের নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের SMS আর কমেন্ট নিয়ে। বাট আপাতত আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে এবং জানিয়ে দিন এই পর্যন্ত ভূত এফএমে শোনা কার কার ঘটনা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং আমরা তাদের নাম এখানে প্রকাশ করব। ঠিক একইভাবে তাদের আবারও আমন্ত্রণ জানাবো ভূত এফএমে। যারা অনেক আগে ঘটনা পাঠিয়েছিলেন, আপনার ঘটনা অনেক প্রশংসিত হয়েছিল যেদিন অন এয়ারে এসেছিলেন, আরো নতুন কোনো ঘটনা জমে থাকলে আপনারা অবশ্যই আবারও যোগাযোগ করতে পারেন। পুরনো ভূত এফএম একজন আজকে সকালবেলায় আমি যখন শো করছিলাম লিখেছিলেন যে পুরনো ভূত এফএম এখন ভূত এফএম আগের মতো হচ্ছে। লাস্ট যে এপিসোডটি, সেই এপিসোডটির আমি প্রশংসা অনেক পেয়েছি, অনেকেই আপনারা জানিয়েছেন সেটা, এবং তাদের সবার কাছে নাকি লাস্ট এপিসোডটা পুরনো এপিসোডের মতো লেগেছে। দেখা যাক পুরনো কিছু মানুষকে ফিরিয়ে নিয়ে এসে আপনাদের কতটা আনন্দ দিতে পারি। জানিয়ে দিন আমাদেরকে ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আপাতত চলে যাচ্ছে ছোট একটা বিরতিতে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12টা বেজে 30 মিনিট। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি আপনাদের সাথে, এবং সে সাথে রয়েছেন আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করছেন সাথে হাঁটতে। মাহিন আমাদের ঢাকা থেকে লিখেছেন, বৃষ্টির শুভেচ্ছা রইল রাসেল ভাই, বাবু ভাই এবং ডক্টর আলিফকে আনা হোক। ওকে, আমাদেরকে আরো আপনারা অপশন জানান কাদের কাদের ঘটনা ভালো লাগে। যাদের নাম বলছেন এখনো পর্যন্ত তারা কিন্তু মোটামুটি রেগুলার আসেন, এবং তাদের ঘটনা আপনাদের ভালো লাগে বলেই আমরা নিয়ে আসি রেগুলার। সবার ঘটনা সবার ভালো লাগবে সেটাও ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমরা আরো অপশন চাই। আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যেতে হবে, এবং আমাদের সাথে আরো একজন অতিথি এই মুহূর্তে আছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শিবলি আহমেদ। আমি এসেছি পুরান ঢাকার মিলবারেক আলমগঞ্জ থেকে। ওকে, আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে, বেশ অবিশ্বাস্য একটা ঘটনা। বাট এই ঘটনাটা আপনার সঙ্গে কে এসেছেন আপনার সঙ্গে? আজকে আসছে আমার এক বড় ভাই বাপ্পি।
তিনি সেই ঘটনা আপনি যখন বলছিলেন তিনি মাঝখানে পার্টিসিপেট করলেন এবং তিনি বললেন যে হ্যাঁ তিনিও ঘটনাটা প্রত্যক্ষ করেছেন এবং আপনাদের ফ্যামিলিতে মানে সবাই জানে এই ব্যাপারটা। তো আমি একটু শুনি যে ঘটনাটা কি ঘটেছিল। খুবই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু চিন্তা করুন আপনার সাথে যদি কোনোদিন এরকম একটা ঘটনা ঘটে, ব্যাপারটা খুব অদ্ভুত টাইপের। আমি আগেই বলছি বেশ অদ্ভুত, বেশ অবিশ্বাস্য। শুনবো আপনার ঘটনা। আচ্ছা ভাইয়া, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। লাস্ট 2013-এ সেপ্টেম্বরের দিকে হবে ঘটনাটা। তখন চলছে শীতের সময়। তো আমার ফ্যামিলি কোনো কারণে বাসা থেকে বাইরে থাকা হয়, দেন আমি বাসায় একা থাকি। আর আমার ফ্যামিলি তেমন একটা কেয়ার করে না, বিকজ এর আগে মানে আমার অনেকেই একা থাকা হয়েছে, সেজন্য আমার ফ্যামিলি আচ্ছা। তেমন একটা কেয়ার করে না যে ও একা থাকতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য অ্যাজ ইউজুয়াল আমি একা থাকি। দেন স্বাভাবিক সারাদিনের কাজকর্ম যেভাবেই করি সেভাবেই সারাদিনের মতো সবকিছু করে দেন জাস্ট 11টার পরে আমি বাসায় চলে আসি। তো বাসায় ঢোকার পর আমি দেখতে পাই, যেটা প্রথমেই দেখতে পাই, যে আগে আমার বাড়ির কিছুটা বর্ণনা দিলে বোধহয় বেটার হয়। জি জি প্লিজ বলেন, অসুবিধা নেই। যেমন আমার বাড়িটা হচ্ছে 4 তলা, নিচতলা 2টা ভাড়াটিয়া থাকে, আচ্ছা দোতলার পুরো ফ্ল্যাটে আমরাই থাকি, আচ্ছা তৃতীয় তলায় আমার বড় ভাইরা থাকে, আচ্ছা। আর চতুর্থ তলায় বড় ভাই বিজনেস পারপাসে ইউজ করে আর কি। মানে একটা যৌথ ফ্যামিলিতে আপনারা সেরকমই সবাই। তো সেদিন আমি বাসায় ঢোকার পরে যে জিনিসটা দেখতে পাই, যে বাম পাশে যেই আমাদের ভাড়াটিয়াটা ঢোকার পর তো সেই গেটটা তালা। তো মোস্ট প্রবাবলি তারা কোথাও গিয়েছে বা এরকম কিছু, রাতে ফিরবে না যেহেতু এত রাত্র হয়ে গেছে। আর আরেকজন যে ভাড়াটিয়া ছিল তারা ঘুমাচ্ছে। দেন আমি গেটটা লক করে, আর আমার জন্য আমার চাচি রান্না টান্না করে রাখছিল, তো খাবার দাবার নিয়ে আমি ওপরে চলে আসি। ও চলে গেট টেট লক করে ফ্রেশ হই। আর আমার একটা অভ্যাস আছে ভাইয়া, যে আমি প্রতিদিন রাত্র করে তাবলিগে যাওয়া হয়তো সেখান থেকে শিখছি যে প্রতিদিন রাত্রে অজু করে দেন ঘুমাতে যাই। আচ্ছা। তো ফ্রেশ হওয়ার পর অজু করি, অজু করার পর আমি টিভি ছাড়ি। তো টিভি ছেড়ে দেখি যে টেনিস স্পোর্টসে হয়তোবা বাংলাদেশ অস্ট্রেলিয়া একটা ম্যাচ হইতেছে, সেটা ওই যে বাংলাদেশ যেটা জিতছিল আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গেমটাই হইতেছে। তো আমি খুব এক্সাইটেড যে বাংলাদেশ জিতছিল, আশরাফুল সেটা সেঞ্চুরি করছে। দেন আমি তাড়াহুড়ো করে খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জ করে পানি টানি সব নিয়ে ডাইনিং এ বসি না, যেহেতু আমি খেলাটা দেখবো আর খাবো, সো আমি বেডে চলে আসি। তো বসে খাইতেছি, খেলা দেখতেছি, এরকম একটা মোমেন্টে যখন আমার খাওয়ার মাঝপথে মানে আমার খাওয়ার যে ময়লাটা লাইক হাড্ডি টাইপের কিছু, আচ্ছা, তো এই টাইপের কোনো কিছু যে ফেলবো, তো পুরোনো ঢাকায় মানে চিরঞ্চি ইউজ করা হয় এগুলো ফেলার জন্য, তো বা বন প্লেট এই টাইপের কিছু। তো আমি সেটা আনতে ভুলে গেছি, যেহেতু আমি তাড়াহুড়া করে সবকিছু করতে হয়েছে আমাকে। তো ভুলে গেছি, এখন সেটা গিয়ে আনবো, এদিকে একটা এক্সাইটিং ম্যাচ চলতেছে, তো সেটা উঠতে ইচ্ছে করছিল না, আসলে উঠতে ইচ্ছে করতেছিল না। তো আমি আশেপাশে তাকাই ভাইয়া, আসলে দেখি কিছু আছে কি না ফেলার মতো। দেন আমি যেটা নোটিস করি যে আমার জানালাটা খোলা, আর জানালার ওই পাশটা ভাইয়া প্রায় অনেক বছর যাবতই প্রায় 1.5 কাঠা জায়গা হবে, তো পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানে আমার দাদি থাকতেন, তো তিনি মারা যাওয়ার পর সেখানে কেউ থাকেও নাই, প্লাস সেখানে কোনো ভাড়াটাও দেওয়া হয়নি। সে বাড়িটা একেবারে মানে সেই জায়গাটাই পরিত্যক্ত অবস্থায় আছে। তো ভাবলাম যে ওইখানে ময়লাটা ফেললে তেমন একটা প্রবলেম হবে না, তো আমি সাথে সাথে ফেলি। তো আমি যেটা নোটিস করি, জাস্ট জ্বালানোর যে গ্রিল আছে না ভাইয়া, গ্রিলের সাথে হাঁড়িটা টাচ করে এমন একটা সাউন্ড হয়, প্লাস হাঁড়িটা পড়ে যায়, জানালার ওপাশে পড়ে যায়। তো ওপাশে পড়ে যায়, তো আমার ওইদিকে ভ্রুক্ষেপ না করে আমি এখন খেলা দেখতেছি। তো খেলা দেখার পর হঠাৎ করে জাস্ট মোস্ট প্রবাবলি 3 সেকেন্ড হবে, 3 সেকেন্ড পর জাস্ট একটা শক্ত একটা কিছু হাড্ডি টাইপের কোনো কিছু যদি আপনার প্লেটে, কাচের প্লেটে যদি মানে ছুঁড়ে মারে কেউ, সেক্ষেত্রে কিন্তু ভাই একটা আওয়াজ হবে। আচ্ছা, দেন সেই আওয়াজটা আমি পাই, সেটা স্বাভাবিক, সেই আওয়াজটা আমি পাই। তো আমি সাথে সাথে নিচে তাকাই যে কি হইলো। দেন আমি দেখতে পেলাম যে আমার প্লেটে একটা হাড্ডি, শুকনো হাড্ডি ভাইয়া, যেটা কিনা মানে খাওয়ার পরে একটা আর খাওয়ার আগে যেটা প্লেটে থাকে সেটা কিন্তু ডিফারেন্টটা ভাইয়া আইডেন্টিফাই করা যায়, শুকনো হাড্ডিটা। তো তারপরে আমি তেমন এটা মাথায় নিই না যে হইতে পারে এটা আমার আরো যে মাংসগুলো ছিল সেটাই হইতে পারে, হাড্ডিটা আমি যেটা ফেলছি সেটা ওইটা না। দেন আমি আর এটা চিন্তা করি না, দেন সেই হাড্ডিটা নিয়ে আমি আবারও সেম কাজটা করি। এক্ষেত্রে আমি স্পষ্টভাবে দেখি যে কোনো গ্রিলের সাথে কোনো কিছু টাচ হয়নি, গ্রিলের যে গ্যাপটা সেই গ্যাপ দিয়ে ডাইরেক্টলি চলে গেল, মানে পার হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেন
আমি মানে কিছুক্ষণ মানে ওইদিকে তাকাই, অনুভব করার চেষ্টা করি যে সামথিং কিছু হইতেছে কিনা, বাট তেমন কোনো কিছু সাড়া না পায়া জাস্ট 3 সেকেন্ড পর আমি আবার খেলা দেখতেছি। খেলা দেখার পর জাস্ট মোস্ট প্রবাবলি 8 থেকে 10 সেকেন্ড হবে, এরপর আমি সেম আওয়াজটা পাই, প্লেটে লাগার যে আওয়াজটা। আচ্ছা, এবার একটু জোরে, প্রথমবার একটু আস্তে সাউন্ড, এখন একটু মানে যে জোরে মারলে যে আওয়াজটা একটু বেড়ে যাবে না, সেই টাইপের আওয়াজটা। তো সেই আওয়াজটা পাই আমি, দেন আবারও তাকাই, সেম কাহিনী, হাড্ডিটা ওইরকম শুকনা আমার প্লেটে আছে। এবার আমি একটু মাথা ঘামাই যে এটা কি হইলো, হয়তোবা নিচে থেকে কেউ আমাকে, কোনো মানুষ হয়তোবা ছুঁড়ে মারতে পারে, এরকম একটা কিউরিওসিটি নিয়ে আমি সাথে সাথে জানালার পাশে যাই এবং সব দিকটা যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল সব দিকটা সার্চ করি। তো আমি যেটা দেখতে পাই যে শীতের রাত্রে যেরকম একটা নিস্তব্ধতা, একটা যে কুয়াশা যে উড়ে বেড়ায়, সেরকম একটা মনোরম পরিবেশ, একেবারে ঠান্ডা পরিবেশটা, সেখানে মানে কেউ আসার কোনো মানে উপস্থিতি কোনো বোঝা যাচ্ছে না, চান্সই নেই। তো এরকম দেখি, তা মনে মনে ভাইবানি হয়তোবা কেউ হয়তোবা আমার সাথে ফাজলামো করছে, হয়তোবা জানে যেহেতু আমি বাসা একা। আর অন্য দিন থেকে ভাইয়া এই ব্যাপারটা একটু আলাদা যে আমি একা, কারণ অন্যান্য দিনে আমি যখন একা থাকি দেন তৃতীয় তলায় হয়তো ভাইয়েরা থাকে, নিচতলা ভাড়াটিয়া গুলো থাকে, আর এটা একটু ডিফারেন্ট কেন, দোতলায় তো আমাদের বাসা কেউ নাই, সে সাথে ভাইয়ারাও কেউ নাই, আর 4 তলা তো কেউ থাকেই না, এখানে ভাইয়া বিজনেস পারপাসে এই ইউজ করে। দেন নিচের একটা ভাড়াটিয়া নাই, একজন আছে, তাও গেট লক। বুঝতেই পারতেছেন যে পুরোটা বাড়িতে হয়তো একটা ভাড়াটিয়া ছাড়া 4 তলা বিল্ডিং এ আমি একা একদম। তো মাস্ট বি আমি এটা থিঙ্ক করে নিছি যে এই সুযোগটা হয়তো বা কেউ নিছে আমাকে ভয় দেখানোর জন্য, বা এরকম কোন ইনটিউশন তার ভিতরে আছে, সে এইভাবে করতে পারে। তো ব্যাপারটা এইভাবে নিছি, কারণ আমার রাত্রিতে পার করতে হবে একা, আমি ভয় পেলে তো চলবে না, তো এইভাবেই নিছি ব্যাপারটা। তো এইভাবে নেওয়ার পর দেন আবার সেই হাড্ডিটা যখন আমি দেখি, দেন আবার আমি ছুঁড়ে মারি। আচ্ছা, এটা বলছি ভাইয়া। তো ছুঁড়ে মারার পর যখন আসলো আমি দেখলাম কেউ নেই, দেন আমার মাথায় একটা কিউরিওসিটি কাজ করে যে হাড্ডিটা যখন আমি মারলাম সেই হাড্ডিটা ফেরত আসলো, সেটা হয়তো বা পসিবল কোনোভাবে, দেন মারলাম, সে কোনোভাবে এটা খুঁজে বা সেম জিনিসটাই আমারে মারলো, বা এটা কোইন্সিডেন্টলি আমার প্লেটে এসে পড়লো, এটাই হইতেই পারে। বাট এমন কিছু কি করা যায় যেটা কোনো মানুষের পক্ষে সেটা সম্ভব না, এটা যে জিনিসটা আমি মারলে একটা মানুষ তাৎক্ষণিকভাবে সেই জিনিসটা আমার রিটার্ন করতে পারবে না, এরকম কোনো কিছু আমি থিঙ্ক করতেছিলাম যে কি করা যায়। দেন ওই ইতিমধ্যে ভাই আমার খাবারের রুচি চলে গেছে, আমি আর খাবো না। দেন আমি প্লেটে হাত ধুয়ে ফেলছি, তো হাত ধোয়ার পর আধা গ্লাস পানি আমার রয়ে যায়। তো আধা গ্লাস পানির দিকে যখন আমি তাকাই তখন আমি মানে আর আমার বোঝার বাকি নেই যে এই জিনিসটা হয়তো বা যদি মারি তার পক্ষে তাৎক্ষণিকভাবে সেটা রিপ্লাই করা সম্ভব হবে না। তো সেরকম চিন্তা করতে করতেই আমি আর বেশিক্ষণ ভাবি না, সাথে সাথে ছুঁড়ে মারি। তো পানিটা জানালা ক্রস করে দেন কিছু সময় পর নিচে পড়ে, আর এত নীরব ছিল যে পানিটা যে পড়ছে সেই আওয়াজটাও আমি স্পষ্ট শুনতে পেয়েছি। ওকে, তো পানিটা পড়ছে, দেন আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে সেটাও কি ফেরত আসে কিনা, আর যদি সেটা না আসে তাহলে আমি ধরেই নিব কেউ দুষ্টুমি করছে আপনার সাথে। একদম। তো আমি মিনিমাম 3-4 সেকেন্ডের মতো তাকায় থাকি, বাট আমার কাছে মনে হয় 3-4 সেকেন্ডটা অনেক সময় যাচ্ছে। তো তারপরে আমি তাকায় থাকি, দেন পরবর্তীতে যখন 3-4 সেকেন্ড ওভার হয়ে যায় তখন আমি মনে করি যে না, এটা হয়তো বা তেমন কিছু না, আমি গেমটা দেখি, আমার মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করি, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। দেন আমি আবার গেমে চলে আসছি, আশরাফুল ইজ 90, তো ইতিমধ্যে কিছুক্ষণ পরে হয়তো সেঞ্চুরি হবে, তো সেদিকে ই করতেছি। জাস্ট ভাইয়া আমি টিভিতে ফেরার জাস্ট 4 থেকে 5 সেকেন্ড পর মানে আচমকা একটা স্রোতের মতো মানে পানি কোথা থেকে এসে আমি পুরো ভিজে গেলাম। দেন আমি বুঝতে পারলাম না যে এটা কি হলো, বা এতটুকু সময়ের ভিতরে সেটাও রিটার্ন হয়ে আসলো। তখন আমার ভিতরে ভয় কাজ করে, আর যখন আমি এই জিনিসটা দেখি আমার শরীরের দিকে তাকাই যে আমার কোন কোন অংশে ভিজে গেছে, তো শরীরের দিকে যখন পানিটা এসে আপনাকে পুরোপুরি ভিজিয়ে দিল, পুরোপুরি আমার গেঞ্জি প্যান্ট সব ভিজে গেল। দেন ভাইয়া আমি দেখলাম যে কোথায় কোথায় ভিজছে, বা ওইদিকে আপনার গায়ে যদি কেউ পানি মারে আপনি মাস্টার দেখবেন একদম কোথায়। দেন আমি দেখলাম, বাট দেখার পরেই ভাই আমি স্টান্ড হয়ে গেলাম যে একই মারলাম পানি, বাট আমার শরীরটা
সম্পূর্ণ ভিজে লাল হয়ে আছে। হুম। আমি এখন আমার গায়ে ভাইয়া পশম দাঁড়ায় যেতেছে যে মানে এটা কিভাবে পসিবল। এতক্ষণ তো আমি ফানিলি নিতেছিলাম ব্যাপারটা যে হয়তো বা কেউ আমার সাথে দুষ্টামি করতেছে, বাট এইটা কি হলো, সেটাই, বা কেন হইলো, আমি কোনো কিছুই মিলাইতে পারতেছিলাম না ভাইয়া। তখন আমি ভাবলাম যে জিনিসটা কি, আর ওই জিনিসটা আসার পর থেকে আমার শরীরটা এতটাই ভারী হতে শুরু করলো, আমি মানে একেবারে জমে গেছি, লাইক আমি নড়াচড়া করতে পারতেছি না, আমি মানে জমেও গেছি, প্লাস আমি এত ওয়েটফুল হয়ে গেছি, মানে আমি লড়তে পারতেছি না। তখন আমি শরীরের জাস্ট একটু হাত দিয়ে কাপড় থেকে হাতে নিয়ে জাস্ট গন্ধটা, স্মেলটা শোকার চেষ্টা করি যে আলটিমেটলি জিনিসটা কি। তখন আমি ক্লিয়ারলি বুঝতে পারি যেটা একটা একেবারে তাজা রক্তের একটা স্মেল, একেবারে বাজে একটা স্মেল। আর আমার শরীরে প্রচুর গরম লাগতে থাকে, রাসূল যে তাজা রক্তর যে একটা গরম একটা ভাব আছে সেটা কিন্তু অনুভব করা যায়, যে সাথে সাথে যখন আমরা কোরবানির সময় গরু কোরবানি দিই তখন সাথে সাথে যে রক্তটা বের হয় সেটা কিন্তু ভাই একটু হলো গরম থাকে, টাটকা রক্তটা যেটা, তো সেই রকম একটা কিছু ফিল করি। বাট সেই জিনিসটা দেখার পর আর বেশি মানে যে গন্ধটা যখন শুকলাম তখনই মানে মানে কেমন যেন একটা নেশার ঘোরের মতো আমার সব কিছু গোলায় যেতেছিল। আচ্ছা, আমি দেখতেছিলাম আমার টিভি, আমার ফ্যান আমার মাথার চারিদিকে এরকম ঘুরতেছে। আপনি অসুস্থ বোধ করছিলেন? একেবারে আমি আমার সাউন্ড গুলা ভারী হয়ে যাইতেছে, আমি মানে এরকমই করতেছি, আর মাইন্ডে আমার চলতেছিল এই যে স্টেপ বাই স্টেপ ঘটনাগুলো ঘটতেছে, ছুড়ে মারলাম আসলো, পানি মারলাম আসলো, এই ঘটনাগুলো মানে 3টা স্টেপে রিক্যাপের মতো আমার সার্কেলের মতো আমার মাথায় ঘুরতেছে, একটু ফরওয়ার্ড টাইপের, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে এটার পর এটা হইতেছে, এটার পর এটা হইতেছে, আলটিমেটলি সব কোনো কিছু একসাথে আমার মাথায় চাপে বসলো, সব কিছু একসাথে আমি ফিল করা শুরু করলাম। আর তখনই আমি এত অস্বস্তি বোধ করলাম যে এনি টাইম এনি হাও আমি হয়তো বা সেন্সলেস হয়ে যাবো, নয়তো হয়তো বা মারা যাবো, এরকম একটা ফিল। দেন আমি তখন চিন্তা করি যে হায়াত মত আল্লাহর হাতে, হয়তো বা হায়াত থাকলে মরবো না, বাট এরকম একটা শখ যদি আমার মাইন্ডে এফেক্ট করে হইতে পারে আমি মানসিক বিকারগ্রস্ত হয়ে যেতে পারি। তো আমি হয়তো বা এখানে থাকলে কিছু না কিছু একটা হবে, সামহাও আমি যদি এখান থেকে একটু বের হয়ে বা অন্য কোথাও চলে যেতে পারি হয়তো বা আমি বাঁচতে পারি। তো এরকম একটা ইনটিউশন আমার ভিতরে কাজ করে যে হয়তো বা আমি বের হয়ে গেলে বাঁচবো। দেন আমি অনেক চেষ্টা করি চিৎকার করার, বাট চিৎকার করতেছি, আমার চিৎকার আমি শুনতে পাইতেছি না, অন্য কেউ শুনতে দূরের কথা, আমার চিৎকার আমি শুনতে পারতেছি না। দেন আমি অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করতেছি, আমার শরীর এতটাই ভারী হয়ে গেছিল যে আমি জোরে দৌড়াতে পারতেছি না, কিন্তু আস্তে 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 যখন আমি চেষ্টা করতে লাগলাম তখন একটু একটু মুভ করতে পারতেছিলাম। তখন যতটুকু সম্ভব, যত ফোর্সে সম্ভব আমি ছুটে গেলাম, আমাদের দরজাটা খুললাম, দেন আমি দৌড়াতে থাকলাম। তারপরে সামনে কি আসলো না কি কোথায় কি গেলাম মানে আমার এত কিছু খেয়াল নাই, আমি জাস্ট দৌড়াইতেছি, সামনে কি কোনো বাধা বিপত্তি এত কিছু আমার কেয়ার করতেছি না, আমি জাস্ট আমার বের হতে হবে এখান থেকে বা কোনো আশ্রয় আমার চলে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি গেলাম, তো হঠাৎ করে আচমকাই জাস্ট আমি সামনে দেখতেছি পুরো ফাঁকা ময়দান, কিছু নাই, জাস্ট আমি এমন একটা জিনিসের সাথে আমার সংঘর্ষ হইলো, সেই জিনিসটা একটা রাবার, যেমন কোন রাবারের সাথে সংঘর্ষ হইলে সেটা আবার পাঞ্চ করে ফেরত দেয় না, সেই রকম একটা কিছু, একেবারে ইনভিজিবল দেওয়ালের মতো লাইক, তো সেই রকমের একটা সাথে আমি বাড়ি খাইলাম। দেন আমি পাঞ্চ করে কিছু 2-3 হাত পরে গিয়ে পড়লাম, পড়ার পর আমার আর কিছু খেয়াল নাই ভাইয়া, কি হয়েছে আপনি তারপর আর জানি না। পরবর্তীতে পরদিন আমি যখন ঘুম থেকে উঠি, দেন আমার ফার্স্টেই আমি দেখি আমার ড্রেস আপ গুলো চেঞ্জ, আর আমি যে রুমে বসা ছিলাম বা শুই, তো সেই রুম থেকে আমি সেই রুমে নাই, আমি আমার আম্মার রুমে। তো আম্মারাও সবাই চলে আসছে, তারা হয়তো সকালবেলা শুনতে পারছে। দেন আসার পর আমি জিজ্ঞেস করলাম, প্রথমেই আমার কথাটা ছিল যে আমার ড্রেস গুলো কোথায়, আমার দেখতে হবে যে ব্লাড গুলা কি এখন আছে কিনা, আমার ড্রেস গুলো কোথায়। দেন আমি জিজ্ঞেস করলাম আম্মাকে, আম্মু বললো ওগুলো কিছু না, তুই শুয়ে পড়, অসুস্থ অনেক। আমি বললাম না, আমার ড্রেস গুলো দেখা। বল না, তুই রেস্ট নে, ঘুমা, ঘুম থেকে উঠে আমি সব বলতেছি। দেন আমি আবার শুয়ে পড়লাম, মোস্ট প্রবাবলি প্রচন্ড জ্বরের জন্য
আমাকে ইনজেকশন দেওয়া হয়েছিল, হয়তো ঘুমেরও হয়তো বা দেওয়া হয়েছিল। দেন আমার প্রচন্ড ঘুমও আসতেছিল, শরীরটা প্রচুর উইক লাগতেছিল, আমি শুয়ে পড়লাম। বিকেলবেলা আমার ঘুম ভাঙে, পরিপূর্ণ একটা ঘুম হয়। বিকেলবেলা ঘুম ভাঙে প্রচন্ড মাথা ব্যথার সাথে। ঘুম থেকে উঠি, জাস্ট আমার একই কোশ্চেন, আমার ড্রেসগুলো কোথায়? কারণ আমি তো দেখবো, যত পর্যন্ত আমি না দেখবো যে রাত্রেবেলা আমি যে জিনিসটা দেখছিলাম সেটা কি আসলে ট্রু কিনা। দেন বললো যে ড্রেসগুলো তো ফালাই দিব, তো ওইগুলো আমি টয়লেটে রাখছিলাম, এখন আছে কিনা জিয়াতে হয়তো বা কেউ ফালাই দিতে পারে। তো দিন আমি বাথরুমে জাস্ট 2 থেকে 3 হাত পিছন থেকেই মানে স্মেলের জন্য আগাইতে পারতেছিলাম না, এত বাজে গন্ধ। মানে সকাল থেকে কেউ টয়লেটে যাওয়া পসিবল হয়ে উঠতেছিল না, এত বাজে গন্ধ। তো তারপর আমি কোনো মতে নাক চেপে গেলাম, যাওয়ার পর আমি দেখার চেষ্টা করলাম, দেন দেখি যে কোনো রক্ত নাই, কিছু নাই, ভেজা ড্রেসগুলো। হ্যাঁ, আপনার সঙ্গে যিনি এসেছেন আপনার ভাই, তিনিও বলছিলেন যে তারাও আসলে জামাতে কোনো রক্ত দেখেননি। তো যাই হোক, এই ছিল তো মোটামুটি আপনার ঘটনা। এই ছিল। আর পরবর্তীতে এটা আমি যখন সুস্থ হই পুরোপুরি, তখন আমি মানে এই জিনিসটা কিভাবে হইলো, কেন হইলো, এই জিনিসটা খোঁজার জন্য আমি একটু ট্রাই করি। ইভেন আমি তাবলিগ জামাতে যাওয়ার ফলে আমার ফরিদাবাদ মাদ্রাসার কিছু অনেক বুজুর্গদের সাথে পরিচয় হয়। তো তারা কি এই ব্যাপারগুলোকে ডিফাইন করতে পারতো, তো তারা কি বলেছেন একটু বলেন আমাদেরকে। তো আমি পরবর্তী ফোনে কন্ট্যাক্ট করি যে আমার সাথে তো এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তো ভাই আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। সেটা বুঝলাম, কি বলেছেন তারা সেটা শুনতে চাচ্ছি। ঠিক আছে, তার সাথে বললাম, দেন পুরো ঘটনা বলার পর তারা বলল যে ইতিপূর্বে কি এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে বা কারো কোনো ক্ষতি হয়েছে? আমি বললাম যে না, তেমন কোনো ক্ষতি হয়নি। টুকটাক আমার আম্মুর সাথেও সেম ঘটনাটা কিছুদিন পরে ঘটছে, বাট তখনও ঘটে নাই। তো বললাম যে না, কোনো ক্ষতি হয়নি। তারা তখন বলল যে এখানে অনেক বছর মানে শত বছর এই টাইপের অনেক দিন যাবতই এখানে কারো প্রেজেন্স আছে, বাট তারা যেহেতু এত ইতিপূর্বে কারো ক্ষতি করে নাই, তো তাদের ক্ষতি করারও কোনো ইচ্ছা নাই। তো সেই জন্যই হয়তো বা তোমারও কোনো ক্ষতি করেনি। বাট তোমার যে ঘটনাটা ঘটছে সেটা হয় কি, আমাদের যেরকম একটা জগৎ আছে, তো তাদেরও একটা এরকম জগৎ আছে, তাদেরও ইউনিভার্স আছে। তো তারাও চলাফেরা করে, তারাও সবকিছু করে আমাদের মতো। তো কোরআনে যেহেতু আছে জিন জাতি, মানুষ জাতি, তো সেই রকম। তো যখন যে এই ঘটনাটা ঘটছে, হয়তো বা এমন হইতে পারে যে তারা সেই জায়গায় তাদের চলাচল ছিল, তোমার কোনো কিছু ছুঁড়ে মারা হয়তো বা তার আঘাতগ্রস্ত হয়েছে, অথবা তাদের পথে সেই জিনিসটা কাটা হয়ে দাঁড়াচ্ছে, বা তার এটা লাইক করে নাই যে এই জিনিসটা তাদের সাথে হোক। জাস্ট সেই জিনিসটার হয়তো বা তারা রিপ্লাই দিছে। তো এই কথা বলার পরে আমি একটু শেয়ার করলাম যে আমার দাদির থেকে শুরু করে আমার মুরব্বীরা যারা আছে তাদের থেকে আমি অনেক শুনছি যে আমার দাদা প্লাস দাদার আব্বার থেকে একটা মানে জিনের একটা প্রচলন চলে আসছে, তারা আর কি তাদের মানে পালতো টাইপের, এই টাইপের একটা মানে তারা আর কি জিন পালতো, এরকম শুনছি। তো এইগুলা, তো এরকম এগুলো বলার পর তারা বলল যে হয়তোবা এগুলা এখনো আছে পাহারাদার হিসাবে, হয়তোবা তারাই এগুলা করছে, বাট তারা আলটিমেটলি কোনো ক্ষতি করতে চায় না। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমাদেরকে ছোট্ট বিরতি নিতে হবে। আসলে সত্যি কথা বলতে কি যে সায়েন্সে একটা জিনিস হয় কি যে যখনই আমরা সেটাকে বলি যে হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা জানি, আমরা প্রতিদিন ওঠে বলে আমরা জানি যে আমরা যে বিশ্বাসগুলো করি সেগুলো বেসিক্যালি যেটা হয় যে রিপিটেডলি একই জিনিস যদি বারবার ঘটে, তখন কিন্তু আমরা ধরে নেই যে হ্যাঁ এই জিনিসটা এটাই স্বাভাবিক। বাট যে জিনিসটা রিপিটেডলি ঘটছে মানে 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 হাউ ক্যান ইউ সে যে সেটা আসলে মানে কি বলবো যে একবারও মিস করবে না, একই জিনিস ঘটবে, এটা তো বলার কোনো মানে হয় না, তাই না? আচ্ছা যাই হোক, আমাকে মাসুম দেখাচ্ছে আমাদের বিরতিতে যেতে হবে। বিরতির পরে আমরা এই বিষয়ে নিয়ে আরো কথা বলবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এখন আপাতত কোনো কথা বলছি না, ফিরে আসছি আবার। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। একটা লম্বা ব্রেক ছিল, আমাদের কিছু করার নেই আসলে, রিয়েলি সরি। যাই হোক, আমরা আমাদের কাজটা করি। আমাদের কাছে বেশ কিছু SMS আপনারা পাঠিয়েছেন। নিসান আমাদের দিনাজপুর থেকে লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি লিখেছেন তিনি এবং তার ওয়াইফ
যেটা একটা ইমেল, সেই ইমেইলের কিছু অংশ আমি পড়ে শোনাতে চাচ্ছি আপনাদেরকে। কিছু অংশ না, পুরো ইমেলটাই পড়ছি। ইমেলটা একটু অন্য ধরনের, খুব রেগুলার একটা ইমেল, খুব রেগুলার একটা ঘটনা। হয়তো এরকম ঘটনা আপনারা ভূত এফএম এর আগেও শুনেছেন, কিন্তু একই টাইপের ঘটনা কেন বারবার ঘটে? যদি ঘটনাটা এত মানে কি বলবো অবিশ্বাস্যই হয়, যদি ঘটনাটা এত মানে কি বলবো যে ঘটা সম্ভব না এরকমই মনে হয়, বারবার কেন ঘটে? দেখুন আমি ঘটনাটা পড়ছি। সালামু আলাইকুম, আমি ভূত এফএম এর প্রবাসী একজন শ্রোতা, বর্তমানে মালয়েশিয়াতে মাস্টার্স করছি। আমি মালয়েশিয়ার এক নম্বর ইউনিভার্সিটি মালায়াতে অধ্যয়নরত এবং এই ইউনিভার্সিটির হলে থাকি। আমার রুমমেট একজন মালায়, এবং একদিন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম যে এই ইউনিভার্সিটিতে কোনো প্যারানরমাল কোনো কিছু ঘটে কিনা। সে তার নিজের ফ্যাকাল্টির একটা কাহিনী বলল। কাহিনী অনেক পরিচিত, তবুও বলছি, অনেকে হয়তো নকল কাহিনী বলে অভিযুক্ত করবেন। যাই হোক, ফ্যাকাল্টিতে একজন ইরাকি ছাত্র ছিল। সে তার কাজের সুবিধার্থে অনেক রাত পর্যন্ত ইউনিভার্সিটিতে থাকতো। একদিন আনুমানিক রাত 2টার দিকে এক ফ্রেন্ড তার সাথে স্কাইপে কথা বলছিল এবং চ্যাট করছিল তারা। তখন ফ্রেন্ডটা তাকে বলল যে তার পেছনে একজন দাঁড়িয়ে আছে। সে পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না এবং তখন ভাবলো ফ্রেন্ড ফাজলামি করছে। তো সে এসবে সে একটু নন বিলিভার ছিল। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড বলল যে ওর ঠিক পেছনের টেবিলের নিচে ওই ছায়ামূর্তিটা বসে আছে। ও আবার তাকিয়ে কিছুটা দেখতে না পেয়ে ফ্রেন্ডকে ফাজলামি করতে মানা করলো। ও আগে থাকার কারণে জানতো যে এই সময়ে অ্যাটলিস্ট তার ল্যাবে কেউ থাকবে না, থাকার কথা না। কিছুক্ষণ পর সে পানি খেতে পাশের রুমে যায়। পানি খেয়ে আনুমানিক 2 মিনিট পরে সে ফেরত আসে এবং সে খেয়াল করলো যে তার বসার জায়গা, সেটার পাশেই একটা ছোট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। এটা দেখেই সে তার টেবিলে ফেরত না যেয়ে যত দ্রুত সম্ভব রুম থেকে বের হয়ে বাসার দিকে দৌড়ানো শুরু করে, মানে হলের দিকে আর কি। এবং 2 মিনিট পর একটু থেমে পেছনে ঘুরে আবার চমকে যায়। দেখে যে সামান্য পেছনে আনুমানিক 12-13 বছরের একটি ছেলে 200 মিটার পেছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে অজ্ঞান হয়ে যায় এবং পরের দিন সে নিজেকে হাসপাতালে পায়। এরপর হাসপাতাল থেকে মুক্ত হলে ওর সুপারভাইজার ওকে বলে যে সুপারভাইজারকে বলে যে এবং বলে ল্যাব পরিবর্তন করে ফেলে এবং এরপর আর কখনো 10টার পর ও একা ল্যাবে থাকে না। এইরকম একটা ঘটনা আমি এর আগেও পেয়েছিলাম, যে স্কাইপে কথা বলছেন দুজন দুপাশ থেকে এবং পেছনে কোনো একজনকে দেখা যাচ্ছে। আমি জানি না যে এরকম ঘটনার সাথে আপনারাও পরিচিত কিনা, থাকলে অবশ্যই আমাদের SMS করে জানাতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করে আপনার ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। কিছু SMS আছে, সেগুলো পড়বো। তার আগে আবারও চলে যাচ্ছি ঘটনায় এবং আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন এবং তারপরে আপনার ঘটনায় চলে যাবেন। হ্যালো লিসেনার, জয় এগেইন ফ্রম ধানমন্ডি। রাসেল ভাই, এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি হচ্ছে সাভার আর হেমায়তপুরের মধ্যবর্তী একটা জায়গা, ফুলবাড়িয়া নামক একটি জায়গাতে। আচ্ছা। তো এই ফুলবাড়িয়া নামক জায়গাটি এখন অ্যাকচুয়ালি মফস্বল শহর হয়ে গেছে, 2তলা 3তলা বাড়ি টোটালি। তো আজ থেকে 15 বছর আগে এটা কিন্তু তার মফস্বল শহর ছিল না, বলতে গেলে টোটালি ছিল একটা মানে গ্রাম্য অঞ্চল আর কি। তো সন্ধ্যার পরে মানুষ নেই বললেই চলে, এমন একটা অবস্থা হতো। আর এই ঘটনাটি ঘটেছে অ্যাকচুয়ালি আমার ছোট মামার সাথে। আর আমার ছোট মামার সাথে ঘটনাটি ঘটে এখন থেকে প্রায় 25 বছর আগে, অর্থাৎ তখন মামার বয়স ছিল 16 কি 15 এমন হবে। তো যাই হোক, যেদিনকার ঘটনা সেদিনের ঘটনাটি বলছি আর কি। তো সেদিন তখন ছিল গরমকাল, প্রায় রাতে কারেন্ট চলে যেত। আর কারেন্ট চলে গেলে রাসেল ভাই 2 দিন বা 3 দিন আসতো না তখনকার দিনে আর কি। তো যাই হোক, রাতে কারেন্ট চলে গেল মাঝরাতে, মামার ঘুম ভেঙে যায় এবং মামারা সবাই একসাথে ঘুমাতেন। তো মামার ঘুম ভেঙে যায়, মামা আর কি ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। তো বারান্দায় এসে দাঁড়ানোর পর সেদিন ছিল ভরা পূর্ণিমা, যার কারণে মামা যে রুমে ঘুমাতেন তার পাশেই ছিল তার মার ঘর আর কি। তো মামা দেখতে পায় যে সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মামা চিনতে পারে এটা তার মা। তো মামা কি করে, কাছে গিয়ে বলে যে মা, আমি একটু টয়লেটে যাবো, তুমি আমার সাথে আসো। তো তার মা বলে যে একটা কথাই বলে যে আসো। তো মামা পুরনো অভ্যাসমশত তার মার আঁচল ধরে এবং তার মা
বলে যে চলো, তখন তার মা হাঁটা শুরু করে এবং একটা সময় বাড়ি থেকে হেঁটে কাঁচামাটি রাস্তায় নেমে আসে আর কি। তো মামা বলে যে মা টয়লেট তো ওইদিকে না, তুমি ওদিকে যাচ্ছ কেন? তো বলে যে কথা কম বল, আমার সাথে চল। তো এভাবে যেতে থাকে। তো মামার মাঝখানে রাস্তায় অনেক কিছু বলে যে মা এত রাত কোথায় যাচ্ছ, বাসায় ফিরে চলো। তো সে তার মা কোনো কথা শুনে না, তো সে শুধু হাঁটতে থাকে। তো এভাবে তারা গ্রামের অনেকটা পথ এক সময় হেঁটে চলে আসে। তো সেদিন মাঝরাতে তো হালকা হালকা বাতাস বইছিল, বাতাসে মামার নাকে একটা গন্ধ আসে আর কি, মাংস পচে গেলে যেমন একটা গন্ধ এমন আর কি। তো মামা সেটা আর কি গেস করে যে তার মার শরীর থেকে সেই গন্ধটা আর কি আসছে। তো মামা আসলে একটু করে যে তার মার শরীর থেকে গন্ধটা আসছে। তো মামা একটু সন্দেহ করে যে তার মায়ের শরীর থেকে এমন গন্ধ কেন আসবে। আর তার মামা আসলে একটু পরে বিষয়টা বুঝতে পারে যে সেই দিন আসলে তার মা অসুস্থ ছিল। তার মা কোনোভাবেই আসলে তার সাথে আসা সম্ভব না। আর তার মা আসলে এতটা শক্তি পেল কি করে, বা এত দ্রুতই বা হাঁটছে কি করে। তো তখন তার মনে একটু সন্দেহ জাগে। তখন তিনি আসলে বুঝতে পারে যে এটা আসলে তার মা না, এটা অন্য কোনো মহিলা আর কি। তো আসলে তখন তার বুঝতে পারাটা আসলে রাসেল ভাই একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে ততক্ষণে সেই মহিলা মামার হাতটা শক্ত করে ধরে ফেলেছে এবং প্রায় একটা পর্যায়ে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। মামা আকুতি বিনতি করছিল যে আমাকে ছাড়েন, আমি বাসায় যাবো, না তোমাকে বাসায় দিয়ে আসেন। তো সে ছিল কি রাসেল ভাই, মানে একটু পথের একটু সামনেই ছিল একটা বিশাল আম বাগান। তো মানে তখনকার মানে গ্রামের লোকজন সেটাকে আমবাগ বলে জানতো। আর সেটা নিয়ে অনেক ধরনের ভৌতিক অভিজ্ঞতার ঘটনা আছে আর কি। তো যাই হোক, একটা সময় পর মামাকে প্রায় টেনে টেনে সেই বাগানের দিকেই নিয়ে যাওয়া হয়। আর মামা আসলে প্রায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। আর মামা শুনতে পায় যে দূরের যে কুকুরগুলো বা গাছের যে পেঁচা বা বাদুড়, সেগুলো অদ্ভুত ভাবে শব্দ করছিল। তো মামা আসলে বুঝতে পারে যে তার সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা হতে যাচ্ছে। তো একটা সময় পর মামাকে পুরো টেনে হিঁচড়ে বাগানের ভেতরে, ভিতরে একটা ডোবা ছিল আর কি। তো সেই ডোবার কাছাকাছি নিয়ে যাওয়া হয়। তো মামা আসলে অনেক আকুতি মিনতি করে, তো তাও মামাকে আগে ছাড়া হয় না। তো যাই হোক, একটা সময় পর মামাকে টেনে সেই একেবারে ডোবার কাছাকাছি নিয়ে আসা হয় এবং সেই মহিলাও ডোবাতে নামে এবং মামাকেও কি করে, এক টান দিয়ে সেই ডোবাতে কোমর পর্যন্ত নামিয়ে ফেলে আর কি। তো রাসেল ভাই তখন আসলে মামার গায়ে একটু শক্তিও ছিল না, মামা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলেন। তো যাই হোক, মহিলা একটা সময় পর মামার দিকে এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন। আর মামা মানে যা দেখলেন, মানে খুবই আসলে ভয় পেলেন। তার জীবনে তিনি আসলে এত ভয় পাননি। তিনি দেখলেন যে সেটা আসলে মানুষ না, সেটা অন্য কিছু, যার মুখটা কুচকুচে কালো পুড়ে যাওয়া একটা মুখ, আর চোখে কোটরে কোনো চোখ নেই, আর মুখ দিয়ে অনেক মানে গলগল করে কিছু একটা বের হচ্ছে, চুলগুলো এলোমেলো। অর্থাৎ দেখলেই বোঝা যায় যে বহুদিন কবরে পচে যাওয়া কোনো একটা লাশ উঠে এসেছে আর কি, এমন একটা ব্যাপার। তো মামা খুবই ভয় পায় এবং তার সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সেটা মামাকে টেনে পুরো আরো ডোবার ভেতরে নিয়ে যায় আর কি, বুক পর্যন্ত নামিয়ে ফেলে। তো মামা আসলে তখন সেন্সলেস হওয়ার আগে একটুই হয় যে তার কাঁধে কেউ একজন হাত রেখেছিল আর কি, এতটুকু মামা বুঝতে পারে। তারপর মামা আর কি অজ্ঞান হয়ে যায়। তো মামার যখন আর কি সকালে ঘুম ভাঙে, তো সে নিজেকে তার বিছানায় আবিষ্কার করে এবং দেখে যে তার মা পাশে বসে আছে এবং গ্রামের কিছু মুরব্বীও সেখানে বসে আছে। তো যাই হোক, মামা জিজ্ঞেস করে যে সে কিভাবে বেঁচে ফিরলো। তখন তার মা বলে যে ওই আমবাগানের পাশে একটা মন্দির ছিল, যেখানে এক পুরোহিত ছিল, যেখানে পুজো টুজো দেওয়া হতো আর কি, এক পুরোহিত থাকতো আর কি। তো পুরোহিত রাতের বেলা শব্দ শুনে, তো সেই চিৎকারের শব্দ শুনে অনুসরণ করে আমবাগানের ভেতরে ঢুকে এবং সেখানে সেই ডোবাতে মামাকে আর কি ডুবত অবস্থায় পায় এবং মামাকে টেনে তোলে আর কি। তো বলে এরপর থেকে আর কি বাবা আর কি খুবই অসুস্থ হয়ে যায়। তো মামা অসুস্থ হয়ে যাওয়ার পরে আসলে রাসেল ভাই এখনো মাঝে মাঝে একটা সময় মামা অসুস্থ থাকে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি চলে যাই আরো একটা ঘটনায়। আমার কাছে একটা স্টোরি রয়েছে, যেটি আমি ইমেইল আছে সেটা পড়তে চাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএম এর সকলকে ধন্যবাদ। আমার নাম শাহরুখ, আমি
চট্টগ্রাম হালি শহরে থাকি। আমার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে সরে জমিনে আমার ঘটনাটি শেয়ার করা, কিন্তু কিছু কারণে সেটা সম্ভব হলো না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার সাথে নয়, কিন্তু আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমি বলছি। ঘটনাটি আমার আম্মুর সাথে ঘটে আজ থেকে 6-7 বছর আগে। আম্মু নিজে আমাকে এই ঘটনাটি বলে। আমাদের বাসা হলো সেমি পাকা, একেবারে সাধারণ। আব্বু পুলিশে চাকরি করেন, তাই অধিকাংশ সময় বাইরে থাকতেন এবং আম্মু বাসার কিছু কাজ করাচ্ছিলেন। তাই আমি ভাবলাম আরো একটি নতুন রুম বানানো যাক, আর আম্মুকে বললাম। আম্মুও রাজি হলো। বলে রাখি, আমাদের বাসার সাথেই মোটামুটি বড় রকমের কিছু মেহগনি গাছ আছে, বিশাল আকারের, লম্বা এবং চওড়া। তো রুমটি বানানো হয়ে গেল। আমি আমার আম্মু একসাথে ঘুমাতাম। আমাদের বেডরুমটির পাশে আরেকটি বাসার বিল্ডিং বানানোর কাজ চলছিল, তাই ভোরবেলা খুব বিরক্তির সাথে ঘুম ভেঙে যেত। আম্মুকে বললাম যে কেননা ওই বাসার নতুন রুমটি আমরা শিফট করি। আম্মু প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে রাজি হতেই হলো। ঘটনাটি ঘটলো ওই রুমটিতেই যাওয়ার পরে। 3-4 দিন হয়ে গেল আমি দারুণভাবেই ঘুমাচ্ছি, কিন্তু আমার আম্মুর কিছু সমস্যা হচ্ছিল। আম্মুর কিছু স্বপ্ন আসতে শুরু করলো। কি স্বপ্ন তা আমি ঘটনার শেষে বলবো। প্রায় 1 মাস হয়ে গেল স্বপ্নগুলোর কারণে আম্মুর ঘুম হচ্ছিল না, এবং একদিন রাতে যা ঘটলো তার কথা মনে করলে আম্মু আর আমি এখনো ভয়ে কেঁপে উঠি। প্রতিদিনের মতোই আম্মু পানির মেশিন বন্ধ করে ঘরের লাইট ফ্যান অফ করে ঘুমাতে আসেন। আমি আরো আগেই ঘুমিয়ে পড়েছি। আম্মু আমার পাশে এসে ঘুমালেন। একটু বলি, নতুন রুমটির যেখানে বিছানাটি রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে একটি জানালা, এবং জানালার সাথেই লাগানো একটি মোটা মেহগনি গাছ। মানে ঘুমালে পায়ের সামনেই জানালাটি এবং জানালাটি গাছটি দেখা যায়। বাড়ির সামনে সবসময় রাত হলে দুই পাশে 2টি 20 ওয়াটের হলুদ বাল্বগুলো জ্বলতে থাকে, তাই বাইরের মেহগনি গাছগুলো সরাসরি বোঝা যায়। তো আম্মু আমার পাশে শুয়ে আছে। রাত প্রায় 3টা। হঠাৎ মেহগনি গাছের একটি ফল আমার বাসার টিনের ওপর এসে পড়ে। আমার ঘুম নষ্ট না হলেও আম্মুর ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙা ঝাপসা চোখে আম্মুর নজর গেল ওই জানালার বাইরের মেহগনি গাছের দিকে। আম্মু দেখলো একটি 6-7 বছরের বয়সের মতো দেহের আকারের কেউ ওই মেহগনি গাছ থেকে উল্টোভাবে নেমে আসছে, খুব আস্তে আস্তে। উল্টোভাবে বলতে তার মাথা ছিল নিচের দিকে আর পা ছিল ওপরের দিকে। আম্মু খুব ভয় পেয়ে যায়। আম্মুর হাত পা ঠান্ডা হয়ে আসে। তারপর ওটি জানালার ঠিক সামনে এসে আম্মুর দিকে মুখ করে তাকালো। আম্মু দেখতে পেল শুধু কালো একটা দেহের আকৃতি। তা ধীরে ধীরে আম্মুর সামনে আসতে থাকে। তারপর তার চোখ ছিল লাল রক্তের মতো। আম্মু যেটুকু দেখলো, ছেলেটির মাথায় চুল ছিল না, আর মাথা থেকে টপ টপ করে পানির মতো কিছু একটা পড়ছিল। আর 1 সেকেন্ডের ব্যবধানে হয়তো আম্মুর দেহের এপার ওপার চলে গেল। আম্মু সেখানেই বেহুশ হয়ে যায়। এর পরের দিন সকালে আম্মুকে আমি মাটিতে পাই। আম্মুকে ডেকে জাগালাম। আম্মু কিছু বলতে পারছে না, মনে হয় বোবা হয়ে গিয়েছে। আমি ডাক্তারকে ডেকে আনি। ডাক্তার বলল আম্মুর 104 ডিগ্রি জ্বর। জ্বরে আম্মু কাঁপছে। আর কোনো অপেক্ষা না করে আম্মু আবার আগের জায়গায় বিছানা নিয়ে আসে, আর আমাকে বলল মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতে। আমি তাই করলাম, কিন্তু আমি তখন কিছু জানি না যে কি হলো গত রাতে, আর আম্মু কেন এমন করছে। হুজুর বাসায় এসে কিছু অস্বাভাবিক বুঝতে পারলো, এবং বাসায় খতম পড়ালাম, আরো কিছু বিভিন্ন রিচুয়াল করার পর তারপরে আর তেমন কিছু হয়নি। এবং আমি আম্মুকে ওই দিনের কথা জিজ্ঞেস করলে আম্মু কথাটি কাটিয়ে দিত, আর ওই দিন নতুন রুমটি বন্ধ করে দিল। প্রায় 1 বছর পর আম্মু আমাকে একদিন ডেকে বলল ওই রুমটিতে ওই রাতে কি হয়েছিল। আমি ভয়ে কেঁপে উঠে ভাবতেই পারছিলাম না এমন কিছু সত্যি হয়েছিল। রাসেল ভাই, ঘটনার শুরুতে বলেছিলাম আম্মু রাতের স্বপ্নের কারণে ঘুম আসতো না। আম্মুর স্বপ্নে দেখতো একটি অন্ধকার রুমে আম্মু ঢুকছে, এবং আর সেই 7 বছরের ছেলেটি আম্মুর দিকে তাকিয়ে বলছে, আমি তোকে মেরে ফেলবো, তুই বাঁচবি না, আমি তোকে মেরেই থাকবো। আমি খুব অবাক হলাম লাস্টের লাইনটাতে, আমি তোকে মেরেই থাকবো। ব্যাপারটা ঠিক রেগুলার না, কিন্তু আল্লাহ পাকের রহমতে ওই দিনের পরে আমাদের সাথে আর এমন কিছু ঘটেনি। এই ছিল ঘটনা। কেন ঘটলো তার সন্ধান পেলাম না। কিছু জিনিস অব্যক্তই থেকে যায়। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই ছিল ঘটনা। আশা করছি যে আপনাদের কাছেও ভালো লেগেছে। আমরা চলে যাব কিছু SMS এ। কাজী আমাদের লিখেছেন বাবু ভাইয়ের স্টোরিজ তার কাছে ভালো লাগে, ভয়ঙ্কর লাগে।
হাই লিসেনার্স, আমি জাপান থেকে বলছি। আমি জাপানের টোকিও শহরের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আছি। তো আমি যখন এখানে পিএইচডিতে এনরোল করি তখন আমি টোকিওর নেরিমাকু সিটিতে নেরিমে স্টেশনের পাশেই একটা শেয়ার্ড হাউসে উঠি। এবং আপনারা জানেন টোকিও বিশ্বের মধ্যে খুব এক্সপেন্সিভ সিটিগুলোর মধ্যে একটি, যে কারণে আমি যে বাসাতে উঠি সেই বাসাটার রেন্ট ছিল অত্যন্ত বেশি, এবং আমি যে স্কলারশিপ পেতাম সেই স্কলারশিপ দিয়ে আমার পক্ষে সেই বাসা ভাড়া দিয়ে আমার ডেইলি লাইফ অলমোস্ট ইম্পসিবল হয়ে ওঠে। সেজন্য আমি চিন্তা করি যে কোনো বেটার অ্যাকোমোডেশন কম ভাড়ায় পাওয়া যায় কিনা। সেজন্য আমি মনে মনে একটা বাসা খুঁজতে থাকি। বাসা খুঁজতে খুঁজতে আমি দেখি যে আসলে নেরিমাকু সিটিতে বাসা ভাড়া এরকমই। আমি আমার পছন্দের মতো বাসা কিন্তু কম ভাড়ায় আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। এভাবে আমি খুঁজতে থাকি, খুঁজতে খুঁজতে এক সময় আমি পেয়ে যাই একটা বাসা, যে বাসাটা অনেকটা পুরাতন একটা বাসা, যে বাসার ভিতরে ছিল একটি কমলা বাগান এবং সেখানে কিছু পাঁচঝাড়ের মতো ছিল, এবং সেই ওয়াল বেয়ে বেশ শিকড়ের মতো অনেক বোঝা যায় যে বাসাটা অনেকদিন থেকে অবস্থা। তো আমি একদিন দেখলাম যে সেই বাসায় লেখা টু লেট, তার মানে সেখানে আমি উঠতে পারবো। তো সেজন্য আমি একদিন সেই বাসায় গেলাম এবং সেই বাসার মালিকের সঙ্গে কথা বললাম এবং আমি আশ্চর্য হলাম, ভাড়া অত্যন্ত কম। আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসার সমপরিমাণ সুবিধা, কিন্তু এখানে ভাড়াটা জাস্ট এখানকার চেয়ে অর্ধেক। আমি মনে মনে খুশি হলাম। খুশি হয়ে আমি পরের মাসেই সেই বাসায় উঠে গেলাম। উঠে যাওয়ার ফলে ভালো যাচ্ছিল। আমাদের বাসাটা ছিল একটা শেয়ার টাইপের বাসা, যেখানে 4টা রুম ছিল। 4টা রুমে আমরা 3 জন গেস্ট ছিলাম আর কি। তো আমার রুমটার সাথে একটা বাথরুম ছিল, অ্যাটাচ বাথরুম, এবং কিচেনটা ছিল আমাদের কমন কিচেন। এবং আমার রুমের মধ্যে ছিল একটা ছোট্ট সিঙ্গেল খাট, একটা টেবিল, একটা ওয়ার্ডরোব এবং একটি ফ্রিজ। তো আমার প্রথম দিকে বাসায় ভালোই লাগতো, কোনো সমস্যা হয়নি। তো 1 সপ্তাহ কি 2 সপ্তাহ যেতে আমি খেয়াল করলাম যে আমার রুমের মধ্যে কিছু মুভমেন্ট আমি রাতের বেলা দেখতে। মুভমেন্টটা কেমন? রাতের বেলা আমি শুয়ে আছি, আমার যে স্টাডি টেবিলটা আছে, স্টাডি টেবিলের জায়গাতেই থাকার কথা, কিন্তু আমি রাত্রে স্টাডি টেবিলে স্টাডি করে এসে বিছানায় শুই, কিন্তু সকালবেলা উঠে দেখি স্টাডি টেবিলটা ওখানে নেই। স্টাডি টেবিলটা আমার খাটের সাথে জাস্ট খাট বরাবর সেখানে স্টাডি টেবিলটা। তো আমি প্রথমে ভাবি যে এটা মনে হয় আমার বা এরকম কিছু, তো আমি পাত্তা দিই না। এভাবে আমি পরে 2-3 দিন পরে আবার দেখি হ্যাঁ টেবিলটা আবার মুভ করছে, এখান থেকে চলে আসছে। এভাবে দেখি প্রায় টেবিলটা মুভ করে। তো আমি চিন্তা করলাম যে আমি এভাবে থাকবো না, আমি পরীক্ষা করবো আসলে কি ঘটনাটা ঘটে। সেজন্য আমি কি করলাম, একদিন রাত্রে আমি আমার লাইটার এবং সিগারেটের প্যাকেটটা আমার ট্রাউজারের পকেটে নিয়ে লাইটটা বন্ধ করে দিয়ে আমি জাস্ট জেগে থাকলাম, কিন্তু চোখ বন্ধ করে থাকলাম। তখন রাত প্রায় 2টো হবে। 2টোর দিকে আমি জাগা আছি, কোনো কিছু হয় না, কোনো রাত যখন প্রায় 3টা বাজে তখন আমি দেখলাম একটা সাউন্ড, শর্ট একটা শব্দ রুমের ভিতরে। তো আমি তখন সেটাকে পাত্তা দিলাম না, কিন্তু তারপরে আমি যেটা দেখলাম সেটা হলো যে আমাদের স্টাডি টেবিলটা জাস্ট ঘুষে চলে আসছে আমার দিকে, এসে আসছে আমার দিকে। আমি খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু তবুও আমি খুব চুপ করেছিলাম যে আমি সবটা আমাকে দেখতে। তারপর ধীরে ধীরে স্টাডি টেবিলটা এসে যেখানে প্রতিদিন থাকে সেখানে সে স্থির হলো। তখন আমি জাগ করলাম, কে বলে চিৎকার দিয়েছি, আর সঙ্গে সঙ্গে আমি একটা মহিলার আর্তনাদের মতো একটা কণ্ঠ শুনতে পেলাম। জাতীয় একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে আমি লাইট জ্বালালাম, লাইট জ্বালিয়ে আমি কিছু দেখতে পেলাম না, কিন্তু আমি জাস্ট দেখলাম যে আমার পড়ার টেবিলটা পড়ার জায়গায় নেই, জাস্ট টেবিলটা এসে আমার খাটের এখানে লেগে। আমি এতে খুবই ভয় পাই এবং ভয় পেয়ে আমি জাস্ট একের পর এক সিগারেট শেষ করতে থাকি, এবং আমি ভোর হলে জাস্ট সেখান থেকে সেই বাসা থেকে কিছু না খেয়ে আমি বের হয়ে যাই এবং আমি খুব তাড়াতাড়ি আমার ইউনিভার্সিটি চলে যাই। ইউনিভার্সিটি থেকে ফিরেই আমি মালিককে বলি আমি বাসাতে আর থাকবো না। তো উনি বললেন কেন? তখন আমি মালিককে সব খুলে বললাম। তখন মালিক বললো যে সেই রুমে নাকি একটা মেয়ে নাকি ভাড়া থাকতো, সেই রুমের যে জায়গাটাতে আমার টেবিলটা এসে স্থির হয় সেখানে সে গলায় ফাঁস দিয়ে আর কি আত্মহত্যা করছিল। তারপর থেকে এই বাসাটা পুরো অবস্থায় ছিল। প্রায় 10 বছর পরে আবার সে ভাড়ার জন্য দিয়েছে, কিন্তু সেই উৎপাদটা এখনো থেকেই গেছে আর কি। তো আমি আর সেখানে থাকতে পারলাম না। আমি জাস্ট সেদিনই আমি আমার এক বন্ধুর সাথে থাকলাম, বা পরের দিন আমি সেই বাসা ত্যাগ করে আমি আবার আমার পূর্বের বাসায় এসে
আছি, এখন থেকে আমার আর কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:30 শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং এই মুহূর্তে আমরা পরবর্তী ঘটনায় যাব। তার আগে বলি যে ফেসবুকে অনেকেই লিখছেন যে ঘটনা আছে, ঘটনা কিভাবে পাঠাবো। আমি একটু আগেও বলেছি, তারপরেও বলি, মানে এই প্রশ্নটাই খুবই, মানে আমি আর তারপরেও কোনো এটার কোনো মানে কোনো ধরনের কোনো আলোচনায় না গিয়ে আমি সরাসরি জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ঘটনা পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm। এটা একটা ইমেল অ্যাড্রেস, এবং এই ইমেল অ্যাড্রেসে আপনাকে মেইল করতে হবে আপনার ঘটনা। আপনি আপনার মানে সরাসরি আপনি কম্পোজ করে ওখানে পাঠিয়ে দিতে পারেন। আপনি সরাসরি ওয়ার্ড ফাইলে লিখে সেই ওয়ার্ড ফাইলটাও অ্যাটাচ করে আমাকে মেল করে দিতে পারেন। মেল করার যে নিয়মগুলো সেইভাবেই মেল করলে হবে আপনার ঘটনাটা। এবং অ্যাড্রেসটার স্পেলিংটা হচ্ছে BHWTFM@radioforti.fm। আমরা কোনো কথা না বলে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের এই মুহূর্তে যে অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি অনেক কিছুই আগে থেকে বুঝে ফেলতে পারেন, সেরকম একটা ব্যাপারই তিনি আমাদেরকে বলছিলেন। এবং তিনি কিভাবে সেই ঘটনাটা শুরু হলো সেটা তার কাছ থেকে শুনবো। কবে থেকে তিনি বোঝা শুরু করলেন, কি ব্যাপার তিনি বুঝতে পারতেন। যে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমরা স্বপ্ন দেখি, স্বপ্নেতে আমরা অনেক কিছু আভাস পাই, কিন্তু ওনাটা একটু ব্যতিক্রম। ধরেন যে স্বপ্নের মধ্যেই আপনি কোনো একটা ক্রাইম করলেন, সেই ক্রাইমে উনি নিজে পার্টিসিপেট করেন। মানে আপনি কাউকে, কোনো একজন মানুষ মারা যাবে, সেইটাই যদি আপনি নিজেও সেই মানুষটাকে মারার ক্ষেত্রে অংশগ্রহণ করেন, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখুন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন। হ্যালো লিসেনার্স, আমার নাম আবির, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, 3rd ইয়ার। আমার ঘটনার প্রথম শুরু হচ্ছে, আমি তখন এসএসসি পরীক্ষা দিব 2009 সাল। আমার নানু মারা যায় ওই বছরটাতেই, ফেব্রুয়ারি মাসে। পরে আমার প্রচন্ড মন খারাপ হয়, অনেক আপসেট হয়ে যায়। আমার নানু বড় নাতি ছিলাম আমি, আমাকে অন্যভাবে তিনি ভালোবাসতেন। যাই হোক, উনি মারা যাওয়ার পরীক্ষা অত ভালোভাবে দিতে পারি নাই, প্রচন্ড মন খারাপ ছিল। এরপরে আমার এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমরা আমাদের নানুর ফ্ল্যাটে উঠি। এর আগে বলে নেওয়া ভালো যে আমরা অন্য এলাকায় থাকতাম, শাহজাহানপুর। ওখান থেকে আমরা বাসাবো এরিয়াতে আমার নানুর যে ফ্ল্যাট আছে ওখানে আমরা চলে আসি। পরে আসার পর আমার নানুর প্রচন্ড যত স্মৃতি ছিল সেগুলো বারবার আমাকে নাড়া দিত। পরে এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন আমার বাসায় কেউ ছিল না, শুধু আমি ছিলাম, আমার ভাই ছিল বাইরে, আব্বু আম্মু ছিল বাইরে। পরে আমি চিন্তা করতেছিলাম যে নানু এই সময় আমাকে কি করতো, বা সন্ধ্যার সময় বা দিনের বেলা আমাকে কিভাবে খাওয়াতো। এরকম চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ আমি প্রচন্ড ঘেমে যাই। হঠাৎ শরীর আমার ভারী হয়ে যায়। হঠাৎ করে রুমের ভিতরে আমি মিষ্টি গন্ধ পাই। মিষ্টি গন্ধ পাওয়ার পরে আমার মনে হয় প্রচন্ড ঘুম আসতে থাকে, প্রচন্ড শরীর ভারী হতে থাকে। হঠাৎ করে আমার রুমের টিএনটি ফোনটা বাজতে থাকে। আমার তখন মনে হয় টিএনটি হতে আমার এক বন্ধু ফোন দিচ্ছে, যে ওই আগের এলাকাতে থাকতো, তার নাম হচ্ছে রাশিক। এবার আমি দৌড়ে গিয়ে ফোনটা ধরি, এবং ফোনটা রিসিভ করার পর ও বলে যে হ্যাঁ হ্যালো ভাইয়া। আমি বললাম হ্যাঁ কে? রাশিক? বলছে হ্যাঁ ভাই আমি রাশিক। পরে আমি একটু অবাক হয়ে যাই, পরে কথা বলতে পারি না, ভয়ে ফোনটা রেখে দিই। পরে 2-3 দিন পর এরকম একটা ঘটনা ঘটে। আমি ঘুমিয়ে থাকি রাত্রেবেলায়, তখন প্রায় 2টা বাজে। ঘুমের মধ্যে আমি চিন্তা করি যে আমি দেখতে থাকি যে আমি একটা গ্রিল কাটছি। আপনি নিজেই গ্রিল কাটছেন? আমি নিজেই গ্রিল কাটছি। আওয়াজটা আমি নিজে শুনতে পাচ্ছি। আমাকে কেউ বলছে যে গ্রিলটা আস্তে কাট, শব্দ শোনা যাচ্ছে। তারপর আমি গ্রিলের শব্দ একটু কমিয়ে দিই। এরপরে হঠাৎ করে দেখি ভিতরের রুমে কোন একটা রুমে লাইট জ্বলে উঠলো, বলতেছে পালা তাতে চল। তখন আমি বের হয়ে যাই, তাড়াতাড়ি দৌড়তে থাকি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি নিজেকে প্রচন্ড ঘর্মুক্ত অবস্থায় পাই। আমার প্রচন্ড ঘাম হতে থাকে, বুক ধরফর করতে থাকে। আমার ছোট ভাই পাশে ঘুমানো ছিল, তাকে অনেক ধাক্কাধাক্কি করে যে উঠ কিছু একটা হয়েছে। পরে ও কোনো সারা শব্দ দেয় না, আমি অনেক ভয় না, তখন ঘুমাতে যাই। পরের দিন সকালবেলায় আমার ওই এলাকার যে ফ্রেন্ড ছিল রাশিক, সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া একটা দুর্ঘটনা ঘটছে। আমি কি? ও বলতেছে আমাদের এলাকায় আমাদের বাসায় ওদেরকে ডাকাতি হয়েছে। আমাকে ডাকাতি হয়েছে মানে কিভাবে? পরে বলতেছে নিচতলায় কে যেন গ্রিল কাটছে।
আমি বললাম গ্রিল কি তোমাদের পাকঘরে জানলা দিয়ে করছে? পরে বলতেছে তুমি এই কথা কিভাবে জানলা? আমি বলতেছি না আমার মনে হলো তাই এর জন্য বললাম। এরপরে আমি মানে প্রচন্ড ভয় পাই হঠাৎ, মানে 2-3 দিন এই টেনশন আমি ঘুমাইতে পারি না যে আবার ঘুমালে আমি কি দেখবো না দেখবো। পরে 2-3 দিন তার মানে ব্যাপারটা আপনি মোটেও এনজয় করেননি, কারণ না। নিজে আপনি পার্টিসিপেট করতেন সেই ব্যাপারটাতে। হ্যাঁ ওকে। তারপরে এরপরের ঘটনা হচ্ছে 2-3 দিন পর আমি আবার ঘুমাতে যাই, এরকম রাত্রে 1-2টার সময়। ঘুমাতে গিয়ে দেখি মানে ঘুমানোর সময় হঠাৎ করে ফিল হয় যে আমি হাঁটছি ঘুমের ভিতরেই, আমার হাতের ভিতর কিছু ধাতব পদার্থ, রড বা পাইপ এরকম কিছু। আমাকে একজন বলছে যে আজকে ওকে পেলে কিছু একটা করে ফেলবো, মারধর করবো। তো আমি বলতেছি ঘুমের মধ্যে যে না মারধর করা দরকার নাই, তাকে বুঝালেই হবে, কিন্তু তা বলছে না ঠিক আছে। পরে আমরা 2-3 জন একসাথে হাঁটছি, হাতের মধ্যে রড সবারই। একজন গিয়ে একটি টিনের বাড়িতে নক করলো। এখন আমি খেয়াল করলাম যে টিনের বাড়ির ডান পাশে একটা সিএনজি আছে। তখন আমার ইনস্ট্যান্ট মনে হলো যে এটা একটা সিএনজি চালকের বাসা হতে পারে। যাক, একজন নক করলো, নক করার পরে একজন বের হলো ঘুম ঘুম চোখে যে হ্যাঁ ভাই কি হয়েছে। পরে বলতেছে একজন বলতেছে যে ভাই আপনি আমার কাছে কিছু টাকা পেতেন, আপনি একটু আসেন, আপনাকে টাকাটা দিচ্ছি। পরে ওই লোকটা বের হলো, বের হওয়ার পর আমরা 2-3 জন তার উপর ঝাঁপিয়ে পড়লাম রড নিয়ে, পাইপ নিয়ে। আমরা প্রচন্ড আঘাত করতে থাকলাম। হঠাৎ করে ঘরের ভিতর থেকে অনেক হই হই শোনা গেল যে কি হলো। এরপর 2-3 জন অনেক লোক বের হয়ে গেল। পরে আমরা দৌড়াতে থাকলাম রড নিয়ে, দৌড়াতে হঠাৎ আমার ঘুমটা ভেঙেছে, আমি প্রচন্ড ঘরমুক্ত অবস্থায় নিজেকে পাই। পরে আমার ছোট ভাইকে আবার ধাক্কাধাক্কি করলাম যে আরাফ আমি কাউকে হয়তো আহত করছি বা এরকম কিছু। পরে আমার বুক ধরফর করতে লাগলো। উঠে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, মানে এরপর আমার এই ভাবটা কম ছিল না। পরের দিন আমি পেপারে হয়তো এই জিনিসটা খেয়াল করি নাই, কিন্তু এরপরের দিনের পেপারে আমি জিনিসটা একটু ঘাটাঘাটি করলাম 2-3টা পেপার একসাথে, যে এই টাইপের কোনো নিউজ আমি পাই কিনা, যে কোনো সিএনজি চালক আহত কিনা। পরে আমি খুঁজলাম একটা পেপারে একটা ছোট একটা কলাম দেখতে পেলাম যে অজ্ঞাত যুবকদের হাতে সিএনজি চালক গুরুতর আহত। মানে এই সংবাদটা পাওয়ার পর আমি মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমার ছোট ভাইকে এই জিনিসটা বলি, সে এটা বিশ্বাস করতে জানা, বলতে না তুমি যা দেখছো ভুল দেখছো। আমি ভুল তো দেখি নাই, আমি নিজে এটা ফিল করছি এবং নিজে আমি তাকে হিট করছি মেবি। এরপরে একটা ঘটনা হচ্ছে যে আমার যে ছোট ভাই আশিক, এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে এই জিনিসটা যদি দিনকে দিন ঘটতে থাকে আমার তো মানে অবস্থা আগের মতো থাকবে না। আমি খুব মানে ভয়ের মধ্যে দিন যাপন করতেছি। এর মধ্যে ছোট ছোট কিছু ঘটনা ঘটে যে আমি রাত্রেবেলা যখন ঘুমাই, যে আমার টেবিলে কিছু ঠক 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 আওয়াজ শুনি, যেটা আমার ছোট ভাইকে আমি শুনিয়েছি। ইনফ্যাক্ট এরকম আমি যখন রাত্রে লাইট অফ করি, রাত্রে 12টা 12:30-1টার দিকে টেবিলে কেউ নক করলে যেমন ঠক 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 আওয়াজ করে, লাইটটা জ্বাললে তখন আর সেই শব্দটা বন্ধ হয়ে যায়। এবং আপনি এখন মোটামুটি এখনো এই অবস্থার মধ্যে আছেন, আপনি যে কোনো জিনিস মোটামুটি আগে থেকে বুঝতে পারেন? হ্যাঁ, মোটামুটি আগে থেকে বুঝতে পারি। দেন সেটাকে আপনি স্বপ্নেই সবসময় দেখেন নাকি অনেক সময় চিন্তা থেকেও আপনার বেরিয়ে আসে? কোনো জিনিস নিয়ে বা কাউকে নিয়ে ব্যক্তি বিশেষে যদি আমি খুব ডিপলি চিন্তা করতে থাকি, তার সম্বন্ধে আমি অনেক প্রেডিকশন করে ফেলতে পারি, এবং সেটা সবসময় সত্যি হয়েছে। এখন পর্যন্ত আমি যতগুলো মানে ট্রাই করছি ততগুলো সত্যি হয়েছে। কি মনে হয় আপনার, কেন এরকম হয়? আমি এখনো ঠিক বলতে পারছি না, তবে একা একা থাকতে আমার খুব ভয় লাগে, এটা হচ্ছে বড় কথা। মানে এই কারণে যে আপনি কোনো কিছু দেখে ফেলতে পারেন বা বুঝে ফেলতে পারেন, এই কারণে বুঝে ফেলতে পারি এরকম একটা কিছু। এবং আপনার স্বপ্নের ধরনটা একটু আলাদা। সেটা হচ্ছে সাধারণত মানুষ স্বপ্নে অনেক কিছু দেখেন যেটা সত্যি হয়, কিন্তু এইখানে আপনি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রত্যেকটা জায়গাতেই আপনি নিজে আছেন, আমি ইনভলভ হয়েছি, আপনি নিজে ইনভলভ। সেটা খুবই 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 অদ্ভুত ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে আরো অনেক SMS আপনারা পাঠাচ্ছেন এবং আরো অনেক কিছুই আপনারা বলছেন। সামারা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন ভূত এফএম ইজ সো নাইস। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে লিখছেন উই ওয়ান্ট টু লিসন জুজু। আচ্ছা আচ্ছা, এই আওয়ারের শেষ বিরতি, যদি আমরা একদম শেষের দিকে, আমাদের সাথেই থাকুন বাকি সময়টা, সেটাই আশা করব। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এবং আমাদেরকে রাজকুমার দেখতে পাচ্ছি লিখেছেন যে আচ্ছা, তিনি লিখেছেন যে অনেক ঘটনা তিনি মিস করে ফেললেন, ডাউনলোড লিংক জানতে চেয়েছেন। ওকে, আমি অবশ্য মানে বলবো যে আমাদের ফেসবুকে আপনি একটু কানেক্টেড থাকেন, অবশ্যই খবর পেয়ে যাবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের শেষ অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? হেলাল সিনাত, আমি অনেক ফ্রম ধানমন্ডি 27 কলেজে ফার্স্ট ইয়ারে আছি। ওকে, সবাইকে প্রথমেই থ্যাঙ্কস দেব। ওকে, আপনাকে একটু মাইক্রোফোনের কাছাকাছি চলে আসতে হবে। আচ্ছা, আপনি থাকেন ধানমন্ডি 27 নম্বরে এবং আপনি বলছিলেন যে আপনাদের বাসাটায় খুব অদ্ভুত টাইপের কিছু ঘটনা ঘটে।
রেগুলারলি ঘটছে। কি ধরনের ঘটনা আপনাদের বাসায় ঘটে আসলে? আসলে আমাদের বাসাটা হলো অনেক পুরনো একটা বাসা। ওইটা মানে সবচেয়ে বড় বাসাটা বেশি একটা বড় না, দোতলার বাসা। ওইটাতে মানে আমরা থাকি। আমাদের বাসাটায় মানে বাউন্ডারিতে 2টা বিল্ডিং, আমি যেই বিল্ডিংটাতে থাকি আর একটা বিল্ডিং, ওইটাতে অফিস, আমার আব্বুর অফিস দোতলা। আসলে ঘটনাটা কি, আমি সবসময়ই বরাবরের মতো 12টা-1টার দিকে মানে স্টাডি শেষ করে ঘুমিয়ে পড়ি। ওই দিনও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের পর মানে রাত 2টায় আমি হঠাৎ করে জেগে উঠি। জাগার পর মানে ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মানে মানে ফেসবুক চালানোর জন্য একটু সময় নেই। তারপর মানে আমার একটা বাজে অভ্যাস আছে, আমি অনেক রাত পর্যন্ত ফেসবুক ইউজ করি। এই জন্য মাঝে মধ্যে বারান্দায় যেতে হয় আমার। এই জন্য বারান্দায় গেছি। ওই দিনও বরাবর মতো হঠাৎ গেছি, যাওয়ার পর মানে ফেসবুক ইউজ করতেছি, চ্যাটিং। এরপর পাশের বিল্ডিং এর ছাদে আমার মানে চোখ যায়। হঠাৎ করে যা দেখতে পাই তা হলো ছাদের 2 পাশে, ডান পাশ এবং বাম পাশে 2টা পাঞ্জাবি পরা সাদা 2টা লোক, মানে অনেক বৃদ্ধ, হাতে পেপার মানে পত্রিকা পড়তেছে। পড়ে আমি খুবই মানে ওইটা দেখে খুবই ভয় পাই। এবং আপনাদের ছাদে না পাশের কোনো বাড়ির ছাদে? পাশের মানে আমাদের বাউন্ডারির মধ্যে অন্য বিল্ডিংটাতে। অন্য বিল্ডিংয়ে। তখন কয়টা বাজে রাত? ওই টাইমে 2:15 মতো বাজে। 2:15 মতো বাজে এবং অন্ধকারের মধ্যে পেপার হাতে নিয়ে বসে আছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে। মানে ওই দিন পূর্ণিমা রাত ছিল, মানে আচ্ছা। চাঁদের দেখা যেতেছিল। আচ্ছা, কিন্তু কোন সুস্থ মানুষ সাধারণত ওই সময় পত্রিকা হাতে নিয়ে থাকবেন না, সেটাই। বৃদ্ধ অনেক, মানে ওনার মুখটা, ফেসটা দেখা যাচ্ছিল না, নিচের টুক দেখা যাচ্ছিল, পাটা, পাঞ্জাবি। তারপর হঠাৎ করে পেপারটা সরাইছি। এরপরে যা দেখছি তা আমি কোনোদিন অ্যাকসেপ্ট করি নাই। হঠাৎ দেখলাম ওনার মানে মাথা নাই, গলা থেকে নিচের বডিটা শুধু, ওই জায়গা থেকে মানে ব্লাড ঝরতেছে। ওই টাইমে আমি ওইটা দেখে খুবই মানে ভয় পাই। সাথে সাথে মানে চিৎকার করি এবং রুমের ভিতরে দৌড়ে চলে যাই, সেন্সলেস হয়ে যাই। ওপর আমার আব্বু, সবাই মানে আব্বু টাব্বু আসে ফ্যামিলির, আইসা মানে আমাকে ধরে এবং মানে পানি টানি দেয় চোখে মুখে। আমি ওই যখন ওই সেন্স পাই ওই সময় আমি দেখি আমার বেডে। তারপর আমি ঘটনাটা বললাম সবাইকে, মনে করছে ওরা হয়তো আমি ভুল টুল দেখছি। যাই হোক, ওই জায়গায় এই ঘটনাটা শেষ হলে ভালো হতো। পরের দিন আমার মানে 2-3 দিন খুবই জ্বর থাকে। পরে আমার সাথে আরেকটা যে ঘটনা ঘটছে, এরকমই একদিন আমি ঘুমিয়ে আসছিলাম রাত 2টার দিকে, মানে আমার পানি খাওয়ার দরকার পড়ে। ওই সময় আমি কিচেনে যাই, যাওয়ার পরে পানি খাওয়ার সময় লাইট অফ থাকে। ওই সময় মানে হঠাৎ করে একটা একটা হাত আমার গলার মধ্যে চেপে ধরার পর আমি অনেক চেষ্টা করি ছুটার জন্য, আমার ধুম আটকে যাচ্ছে, এরকম অবস্থা। হঠাৎ করে মানে এরকম অবস্থা, আমি অনেক চেষ্টা করি ছুটার জন্য। হঠাৎ করে মানে ওই সময় অনেক কষ্ট করে আমি সুইচটা আমার হাতের পাশে পাই, সুইচটা অন করি, সাথে সাথে মানে ওই জিনিসটাও ভ্যানিশ হয়ে যায়। এবং আমার চিৎকারে আমার আব্বু আমার রুমে মানে কিচেনে চলে আসি। ওই সময় আমি মানে অনেক সিক হই, আমাকে পানি টানি দেয়, আর এরকমই আগের অবস্থা। পরে এই ঘটনাটা বলি, এরপর থেকে মানে বোঝা যাচ্ছে আমাদের এখানে কিছু আছে, হয়তো মানে এরকম প্রেডিকশন করা হয়েছে। কিন্তু এই বাসাটার অন্য কোনো হিস্ট্রি আছে কেন এরকম হয়? এরকম এটা ওই যে 1971 সালে নাকি মানে এই বাসাটা হয়েছে, ওই সময় ওই জায়গায় নাকি ওই মানে কি মানুষ টানুষ মারা গেছে, এরকম এই জায়গায় না মানে লাস্ট ছিল, এরকম অবস্থা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু এসএমএস আমাদেরকে লিখেছেন। দেখতে পাচ্ছি যে চন্দন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আজকে খুব মজা পেয়েছি লিখেছেন, নামটা লেখেননি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন আচ্ছা ডক্টর আলিফকে নিয়ে আসতে, বুশরা। এছাড়াও রিয়াদ আমাদের লিখেছেন নাইস। জিম আমাদের এসএমএস করেছেন বসুন্ধরা থেকে, এবং জিম আমাদেরকে লিখেছেন বসুন্ধরা থেকে। এবং কি লিখেছেন, তিনি লিখেছেন যে এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে আছে, ওই ভাইয়াকে আছে। আমি পুরো এসএমএসটা পড়তে পারবো, আপনি কি কাইন্ডলি একটু আমাদের ইমেইল করে এই ব্যাপারটা জানাতে পারেন যে আসলে কি লিখতে চেয়েছিলেন আপনি? বা আপনি চাইলে আপনি কিন্তু অবশ্যই করতে পারেন, আমাদের ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া সৌরভ আমাদের এসএমএস করেছেন এবং তার কাছে কিছু ঘটনা আছে যা তিনি আমাদের সাথে শেয়ার করতে চান আমাদেরকে সাথে। তার আগে বলি যে আমাদের সাথে যদি আপনি আমাদেরকে যদি ঘটনা পাঠাতে চান, আমাদের অ্যাড্রেসটা একটু লিখে নেবেন বা মনে রাখবেন কাইন্ডলি। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio
bhwtfm, which is BHWTFM @radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। মোস্তাক, আপনার SMS-টা আমার শেষ মুহূর্তে হলো চেক পড়ে গেছে। আপনার ছোট্ট বেবি মাহিশা এবং আপনার ওয়াইফ তাবাসসুম আপনারা শুনছেন, রেগুলার আমাদেরকে অলমোস্ট আপনারা SMS করেন। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং যারা আমাদেরকে ইমেল পাঠান রেগুলার, তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের মতো এখানেই শেষ করছি। ভূত FM কথা হবে আবারও একই সময় আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। আর একটা কথা যাবার আগে বলে দিই, যারা HSC পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য থাকছে অনেক 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 শুভকামনা। সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।